সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ১৬৩৩তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরীর চট্টগ্রামের ভাই ইতালি প্রবাসী মোহাম্মদ শামসুল হকের জীবনের এক চাঞ্চল্যকর, ভয়ানক, করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ইতালি প্রবাসীর বাস্তব জীবন কাহিনী। ১৬ বছর পর মৃত স্ত্রীকে হঠাৎ কবরস্থানে দেখতে পায় প্রবাসী। এই গল্পটা চট্টগ্রামেরই প্রত্যন্ত এলাকার আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া এক ইতালি প্রবাসীর সাথে এক চাঞ্চল্যকর, ভয়ানক বাস্তব ঘটনা। দেখেন, আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, আমরা বিশ্বাস করি পূর্ণ জনম বলতে কোনো কথা নেই। একটা মানুষ মৃত্যু হলেই শেষ, সে আর কোনোভাবেই পৃথিবীতে ফিরে আসে না। তবে আমরা এটা বিশ্বাস করি যে মৃত্যুর পরে একটা মানুষের দেহের পচন ধরে, কিন্তু আত্মার বিচার হয়। আবার অনেক ধর্মের মানুষরা বিশ্বাস করে পূর্ণ জনম, মানে মানুষ মৃত্যুর পরে আবারও পৃথিবীতে জন্ম নিতে পারে এবং তাদের আত্মা পৃথিবীতে বিচরণ করে, ঘুরে বেড়ায়। যদিও আমরা তা বিশ্বাস করি না। দেখেন, আজকের গল্পের মোহাম্মদ শামসুল হক সাহেব যেটা করেছে, তার স্ত্রী এবং সন্তানকে দেখার জন্য তার রীতিমতো, আমি মনে করি, তার জীবন বাজি রেখেছে। আমরা গল্পগুলো পাই এবং গল্পগুলো আপনাদেরকে শোনাই শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য, আপনারা যাতে সতর্কিত হন। কিন্তু শামসুল হক যে ভয়ঙ্কর কাজ করেছে, আপনি যদি এমন কাজ করে নিজের কোনো ক্ষতি করে ফেলেন, তবে এটার জন্য আমি বা আমার চ্যানেলের কর্তৃপক্ষ কেউ দায়ী থাকবে না। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই গল্পটা আপনারা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই শামসুল হককে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শামসুল হক, আমার বাড়ি চট্টগ্রাম বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় একটা বোন সহ ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা একজন চাকুরিজীবী। আমার বাবা একটা আধা সরকারি কোম্পানিতে চাকরি করে। ছোটোবেলা থেকে বাবার ওই চাকরি টাকা দিয়ে আমাদের পরিবারটা বেশ ভালোভাবেই কাটতেছিল। বাবার অনেক স্বপ্ন ছিল যে বাবা যেহেতু আধা সরকারি চাকরি করে, বাবা আমাকে দিয়ে একজন ভালো সরকারি চাকরিজীবী বানাবে, আমি একটা ফুল ভালো সরকারি চাকরি করব। সেজন্যই বাবা যদিও অভাবে থাকতেন, তারপরেও আমাকে আর আমার বড় বোনকে বাবা ঠিকঠাক মতো পড়াশোনা করাতেন। বাবার স্বপ্ন ছিল বিশেষ করে আমরা দুজন যেন ভালো কিছু করতে পারি। এরকম করতে করতে আমি তখন ক্লাস 7-এ পড়ি এবং আমার বড় বোনটা তখন ক্লাস 9-এ পড়ে। এই সময়ে একদিন রাতের বেলায় আব্বা বাড়িতে আসার সময় হঠাৎ করে ভোর রাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং ভোর রাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে সে সময় তো মোবাইলের ব্যবস্থা ছিল না, বেশিরভাগই চিঠিপত্রের মাধ্যমে কথা হতো। তো বাবা তো বাড়িতে আসার কথা ছিল, মাকে চিঠি লিখেছিল আমি আসবো। ওটা বৃহস্পতিবার রাতের বেলায় ছিল। পরে শুক্রবার সকাল হয়ে গেল, আব্বু আর বাড়িতে আসলো না। আব্বু বাড়িতে না আসার পরে মা তখন সবাইকে বলা বলি করলো যে এমন এমন ঘটনা। আমার কথা বললো যে ওর বাবা তো আজকে আসার কথা ছিল, কালকে রাতে বললো গাড়িতে উঠবে, আসবে, আজকে যে আসে নাই, ঘটনা কি? আম্মু তখন আব্বুর অফিসে খোঁজ নেওয়ার জন্য চেষ্টা করে এবং খোঁজ নিতে নিতে একটা সময় আম্মু জানতে পারে যে আমার আব্বু বৃহস্পতিবার বিকেলবেলা অফিস থেকে বেরিয়ে গেছে বাসার উদ্দেশ্যে। তা আব্বু তো আর আসলো না। পরে আম্মু খোঁজ নিয়ে জানতে পারে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং ওই গাড়ি অ্যাক্সিডেন্টে 3টা বেওয়ারিশ লাশ থাকে, যাদেরকে মর্গে রাখা হয়েছিল। আমার আম্মু তখন ওই মর্গে গিয়ে আমার বাবার ওই নিথর দেহটা দেখতে পায়। আব্বুকে এমন অবস্থায় দেখে আমার মা সহ্য করতে পারেনি। মায়ের সঙ্গে আমিও ছিলাম। আব্বুকে মর্গে দেখার সঙ্গে সঙ্গে আমার মা তখন জ্ঞান হারিয়ে ফেলে এবং আমরা যথারীতি আব্বুর আইডি কার্ড এবং আব্বুর পরিচয়পত্র দিয়ে আমরা ওই হসপিটালের মর্গে থেকে আমার বাবার লাশ রিসিভ করে আমরা বাড়িতে নিয়ে আসি। বাবার মৃত্যুর পরে আমাদের পরিবারটা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। বাবার কবরে দাফন করলাম, বাবার কবরে মাটি দিলাম এবং বাবাকে দাফন কাফন সম্পূর্ণ করার পরে সর্বপ্রথম আমি নিজে পড়াশোনা ছেড়ে দিলাম। কারণ তখন তো আমার বাবা নাই, এমনিই বাবা থাকতেই খুব অভাবে ছিলাম। 3 বেলা 3 মুঠো খাবার খেতে পারতাম না, সবসময় অভাবে থাকতাম। এর উপরে আবার বাবা মরে গেছে। এখন যদি আমরা সবাই পড়াশোনা করি তাহলে সংসার চলবে কী করে? এই করে তখন বড় বোনটাকে পড়াশোনা করাইতেছি, আর ছোটো যে 2টা ভাই আছে তারা তখন পড়াশোনা করতো প্রাইমারিতে, এরাও তখন পড়াশোনা করতেছে।
আমি তখন পড়াশোনা ছেড়ে আমাদের এলাকারই একটা মুদির দোকানে চাকরি নিয়েছিলাম। আমি যদিও ক্লাস 7-এ পড়তাম, বাট আমি দেখতে শুনতে অনেকটা বড় হয়ে যাই, মানে আমার শরীরের গঠন অনেক ভালো ছিল। মুদির দোকানে চাকরি করতেছি এরকম করতে করতে আমার বড় বোনটা দেখতে শুনতে বেশ ভালো ছিল। তো আমার বড় বোনের জন্য ভালো ভালো বিয়ের ঘরে আসতেছিল। তো ওই সময়টাতে ছিল কি ভাই, যৌতুকের প্রভাব ছিল। মেয়ে যতই সুন্দর হোক, দেখতে শুনতে যতই ভালো হোক, আপনি যদি যৌতুক না দেন তাহলে আর বিয়ে দেওয়া যাবে না। আমাদের তো আর্থিক অবস্থা ভালো ছিল না, না থাকার কারণে আমরা তখন আমার বড় বোনকে বিয়ে দিতে পারতেছিলাম না, মানে যৌতুকের জন্য দিতে পারতেছিলাম না। এই করে সময়গুলো কাটতেছে আমার বোনটাও তখন প্রায় বড় হয়ে গেছে, বোনের পড়াশোনাও সেই সময় বন্ধ। একটা সময় আমাদের এলাকারই একটা মানে আধা বয়স্ক মানুষ, উনি আমার সম্পর্কে দাদা হয়, সে আমার বোনকে বিয়ের প্রস্তাব দেয় আমার মায়ের কাছে। দেওয়ার পরে আমার মা এই প্রস্তাব পেয়ে সাথে সাথে প্রত্যাখ্যান করে, বলে যে না, আপনার বয়স হয়েছে এবং আপনি আমার শ্বশুরের মতো, আমি আপনার কাছে কেন আমার মেয়েকে বিয়ে দিব, আর আমার মেয়েও আপনার কাছে বিয়ে বসবে না। এই রাগে ক্ষোভেই লোকটা তখন করলো কি, আমার বোনের নামে আমার বোনের উপরে কালো জাদু করলো, এবং কালো জাদু করে 3 থেকে 4 মাসের মাথায় আমার বোনকে পাগল বানিয়ে দিল। আমার বোন তখন সম্পূর্ণভাবে পাগল, মানে রাস্তায় দৌড়ায় দৌড়ায় হাসে, ঘায়ে চুল টানে, মানে এক কঠিন উদ্ভট পাগলামি শুরু করে। তারপর আমার বোনকে নিয়ে আমরা বিভিন্ন কবিরাজের বাড়িতে দৌড়াতে থাকি, কিন্তু কবিরাজ যে মোটা অঙ্কের টাকা দাবি করতেছিল, সেই টাকা আমার মা এবং আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছিল না। 6 মাস পর্যন্ত আমার বোন পাগল অবস্থায় ঘরে ছিল। 6 মাস পরে একদিন রাতের বেলায় নিজেই দরজা খুলে আমার বোন ঘর থেকে বেরিয়ে যায়। এরপর থেকে আমরা আমাদের বোনকে গ্রামগঞ্জে শহরে কত জায়গায় না খুঁজেছি, কিন্তু আমার বোনকে আর খুঁজে পাওয়া যায়নি, এবং আজও আমি আমার বোনকে খুঁজে বেড়াই। তো কেউ বলতেছে মরে গেছে, কেউ বলে জিনেরা নিয়ে গেছে, আবার কেউ বলে যে হয়তো অন্য কোনো ডিস্ট্রিক্টে চলে গেছে বা বিভাগে চলে গেছে, কিন্তু বোনকে আর খুঁজে পেলাম না। ইতিমধ্যে প্রায় 4 থেকে 5 বৎসরের মতো কেটে যায়। আমার ছোট 2টা ভাই ছিল, তারাও তখন প্রায় পড়াশোনা ছেড়ে দিয়ে আমার সঙ্গে কাজ করতেছে। এই করতে করতে আমার বয়স তখন আনুমানিক প্রায় 19 থেকে 20 বৎসরের কাছাকাছি হয়ে যায়। ওই সময়টাতে আমি তখন চিন্তা করলাম যে আমি যে দোকানে কাজ করি, এই দোকানে আমাকে যে টাকা বেতন দেয় তা দিয়ে আসলে খুব ভালোভাবে চলা যায় না, ভালোভাবে চলতে পারি না। তখন আমাদের চট্টগ্রাম শহরেই একটা ভাইয়ের সঙ্গে আমি কথা বললাম, এবং কথা বলার পরে তিনি একটা মুদির দোকানে কাজ করে অনেক ভালো টাকা বেতন পায়, অনেক ভালো টাকা বেতন পায়, এবং পাওয়ার পরে তার সঙ্গে তখন কথা বললাম, সে বলল তার ওই দোকানে আমাকে কাজ দিবে। শুক্রবারের দিন একদিন ছুটি ছিল দোকান, বিকালবেলা গেলাম, ওই মহাজনের সঙ্গে দেখা করি। মহাজনের সঙ্গে দেখা করি পরে মহাজন আমাকে দেখে এবং আমার কাজ কাম দেখে, একদিন ওনার এই কারখানা আমাকে, মানে ওনার দোকানে আমাকে কাজ করায়, এবং কাজ টাজ দেখে তার ভালো লাগে যে আমি খুব চালু আছি, মালও মাপতে পারি, দ্রুত কাস্টমার বিদায় করতে পারি, কাস্টমার ডিল করতে পারি, বা আচার আচরণও ভালো। এইটা দেখে তখন তিনি একটা বেতন ধার্য করে আমাকে তার দোকানে পার্মানেন্ট কাজে রেখে দেয়। তখন আমি তার এই দোকানে পার্মানেন্ট কাজ করতে শুরু করি। ওখানে আমি কাজ করি এবং মাস শেষে বেতন পাই। এই বেতন আমি বাড়িতে পাঠাচ্ছিলাম। এভাবে প্রায় 2 থেকে 3 মাসের মতো কেটে গেল। 2-3 মাস পরেই আমি কিন্তু প্রথম দিকে ওই যে মালিক ছিল, মালিকের বাসায় থাকতাম, মানে ওনার বাসায় থাকতাম। এভাবে 2 থেকে 3 মাস পরে উনি একদিন আমাকে বলল, শামসুল হক, একটা কাজ করো, এদিকে তো অনেকেই ভাড়া থাকে, অনেকে গার্মেন্টসে চাকরি করে বা কলেজে পড়াশোনা করে, এদের সঙ্গে তুমি একটা সিট নিয়ে নাও। আমার বাসায় ছেলেমেয়েরা আছে তো, এবং তুমি যাও আসো, তুমি মানুষ হিসেবে খুবই ভালো, আমি তোমাকে দোষ দেই না, কিন্তু আমার আসলে ফ্যামিলিগত একটু সমস্যা হচ্ছে, যার কারণে তুমি অন্য একটা বাসা দেখে নাও, ওই বাসায় উঠে যাও। তো মালিক যখন নিজেই কথা বলল, তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, তাহলে তো আর এ বাসায় থাকা যায় না। এমন করে খোঁজাখুঁজি করতে করতেই পরে আমি একদিন একটা ব্যাচেলার বাসায় উঠলাম। এটা আমার দোকান থেকে মোটামুটি অনেকটা দূরেই আছে। মালিক বলছিল যে সমস্যা নাই, দূরে যদিও হয়ে থাকে, তুমি সাইকেল দিয়ে আসবা যাইবা, যদি একটু লেটও হয় এত কোনো সমস্যা নাই, আমি দোকান খুলবো, আমি দোকান বন্ধ করব। উনি এটা আমাকে বলে। তো যখন এই কথা আমারে বলল, তখন আমি করলাম কি, ওনার দোকান থেকে অনেক দূরে একটা জায়গায় তখন একটা মেস ভাড়া করলাম। ওই মেসে আরও 6 জন মানুষ ছিল, এবং ওই 6 জন হচ্ছে গার্মেন্টসে চাকরি করতো। তারা গার্মেন্টসে চাকরি করে আর আমি দোকানে চাকরি করি, ওদের সঙ্গে থাকতেছিলাম। তা আমি কিন্তু ভাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তাম। যখন থেকে দোকানের কাজে ঢুকছি, তখন থেকে কাস্টমার বেশি থাকলেও আমি চেষ্টা করতাম দোকানে হলেও নামাজটা আদায় করার জন্য। এবং এইভাবে নামাজ কালাম পড়ার কারণে কিন্তু আমার যে মালিক ছিল, সে আমাকে অনেক পছন্দ করতো এবং বিশ্বাস করতো। খুবই নামাজি একজন মানুষ ছিলাম আমি। এভাবে করতে করতে একদিন হলো কি, আপনার বৃহস্পতিবারে, শুক্রবার তোদের কারখানা বন্ধ, আমার তো আর বন্ধ নাই, আমি তো শুক্রবারেও কাজ করি। বৃহস্পতিবারে ওরা সবাই
এমনিও আমি কয়েকদিন ধরে দেখতাম ওরা রাতের বেলায় কই জানি চলে যায়, মানে কোথায় কোথায় জানি চলে যায় এবং গিয়ে ওরা আসে। মানে ওদের যে একটা সম্পর্ক, আমি কিন্তু ওদের সঙ্গে অতটা ক্লোজ হতে পারি নাই, যদিও একই ম্যাচে থাকি, বাট ওদের সঙ্গে অতটা ক্লোজ হই নাই। না হওয়ার পরে একদিন রাতের বেলায়, মানে বৃহস্পতিবার রাতের বেলায় তারা আমারে বলতেছে যে শামসুল ভাই, ও শামসু ভাই, এখানে মানে ঘরের মধ্যে একা একা থেকে কী করবেন, চলেন আপনার আজকে একটা জিনিসের কাছে নিয়ে যাব। তো ওরা যে গার্মেন্টসে চাকরি করে ওরা অনেক কম টাকা বেতন পায়, মানে অনেক কম টাকা বেতন পায়, এরপরও ওরা কোন জিনিসের কাছে যাবে? আমি বলছি ভাই দেখেন আমি যাব না, আর আমার তো সকালবেলা ডিউটি আছে, আপনাদের না হয় ডিউটি নেই। পরে আমারা বলে ধুর ভাই এটা কোনো কথা বললেন, ডিউটি থাকলে কী হয়েছে, চলেন আমাদের সঙ্গে চলেন একটু ঘুরে আসবেন, আপনার আজকে একটা জিনিস খাওয়াবো। এই কথা বলার পরে তারা তখন করলো কি, একটা আপনার মানে এটা একটা পুরনো মানে আপনার টেম্পু স্টেশন, ওই সময় টেম্পু চলতো, মানে একটা টেম্পু স্টেশন, এই টেম্পু স্টেশনের পাশে আমার নিয়ে দাঁড়ো করাইছে। দাঁড়ো করাইয়া তারা একজন যাচ্ছে আসতেছে, একজন যাচ্ছে আসতেছে। এখন তারা ওই দিকে একটা মানে আপনার ঝুপড়ি ঘরের মতো এমন একটা জায়গার মধ্যে যাচ্ছে। তখন কিন্তু আমার মাথার মধ্যে এই জিনিসগুলো আসতেছে না যে তারা এতটা খারাপ হতে পারে। তো ওই জায়গায় যাচ্ছে আসতেছে, এরকম করে সিরিয়ালে একজনের পর একজন যাচ্ছে। লাস্টে আসছে আমার পালা। আমার পালা আসার পরে বলে ভাই যান, এই ঝুপড়ি করে যান, গেলে একটা জিনিস দেখবেন, জিনিসটা খেয়ে চলে আসবেন, এরকম করেই বলে। তো আমি রাতও তখন মোটামুটি প্রায় গভীর রাত, তা আমি তখন চিন্তা করলাম যারা কী বলে, ঠিক আছে আমি যাই। এবার আমি তখন ওই ঝুপড়ি ঘরের ভিতরে ঢুকলাম এবং ঝুপড়ি ঘরে দেখার মানে ঢুকার পর দেখলাম একটা পাগল মেয়ে, মানে জামা কাপড় নাই এরকম একটা অবস্থায় বসে আছে, মানে পাগল। ওইটাকে দেখে না ভাই আমার ভিতরটা তখন কাঁপ দিয়ে উঠছে। আমি তখন ওখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছি। আসার পরে ওদেরকে বললাম যে ভাই এটা কী হইলো? ওরা সবাই তখন খিলখিলিয়ে হাসতেছে। আমি বললাম ভাই এটা কী করলেন আপনারা? বলে এই পাগলটা, যদিও পাগল দেখতে খুব সুন্দর, মজা নাও নাই? আমার তখন এতটা খারাপ লাগছে ভাই আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি তাদেরকে বললাম ধুর ভাই আমি কি এই টাইপের লোক নাকি, চলেন। ওদের সঙ্গে তখন মেসে চলে আসছি। মেসে আসার পরে আমি বালিশের মধ্যে মাথাটা লাগানোর সঙ্গে সঙ্গেই আমার চোখ দুটো জলে ভিজে গেল। আমার এই হারিয়ে যাওয়া বোনের কথা তখন মনে পড়লো এবং বোনের কথা মনে পড়তেছে। আর ওরা বলতেছে কি আমাকে যে শামসুল ভাই আপনি তো গেলেন না ভাই, এই পাড়ায় এমন কোনো লোক নাই যে এই পাগলের কাছে যায় না, এই পাগলের কাছে সবাই যায়, পাগলি কিন্তু দেখতে সুন্দর আছে। তো আমার বোনের কথা তখন মনে পড়ে গেছে যে হায় রে, আমারও তো বোন ছিল, এই মেয়েটা কিন্তু অতটা বড় না, তো আমি তার চেহারা দেখিনি, মানে যতটুকু আলাজিলা দেখতে পাইছি অতটুকুই। তারপরে মানে আমার বোনের কথা তখন খুব মনে পড়ছে। আমি খুব কান্না করছি, সারাটা রাত কান্না করছি আর চিন্তা করছি আমি দোকানে আর মানে ওদেরও এখানে আর মানে ওদের ওখানে আর থাকবো না, ওই মেসে থাকবো না, ওই মেস থেকে চলে যাব। কারণ ওই মেসে যারা আছে তারা এতটাই খারাপ, এরকম খারাপ মানুষের সঙ্গে আমি থাকবো কেন? আমি ওদের সঙ্গে থাকবো না, আমি ওদের এখান থেকে চলে যাব। এই চিন্তা ভাবনা করেই আমি সকালবেলা তখন কাজে গেলাম। আমি আবার 7টার দিকে বেরিয়ে যেতাম। গোসল টোসল করে আমি তখন যাব সাইকেল নিয়ে, যাওয়ার সময় ওই ঝুপড়ি ঘরের সামনে দিয়ে কিন্তু যেতে হয় আমাকে। ওই ঝুপড়ি ঘরের সামনে আমি দাঁড়িয়ে দেখলাম যে ভিতরে কাউকে দেখা যায় না এবং ওই সামনেও কোনো মানুষ ছিল না। দোকানে লেট হয়ে গেছে, আমি তখন দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে দোকানে আরেকটা ছেলে ছিল, ওর সঙ্গে তখন কথা বলি। তো ওই আবার মানে ফ্যামিলি আছে, ওর মা আছে বাবা আছে, ওদের সঙ্গে থাকে। ছেলেটারে বললাম যে ভাই এমন এমন কোনো ঘর হবে আমি থাকার জন্য? পরে বলে ভাই আমার ঘরেই তো থাকতে পারেন, আমি একা একটা রুমে থাকি, আপনি যদি ভাড়া দেন তাহলে আমার আব্বা আম্মাকে ম্যানেজ করে আপনাকে আমাদের ঘরে রাখতে পারবো। আমি বললাম তাহলে তো ভালোই হয়, আজকে মালিক আসুক, মালিকের সঙ্গে কথা বলবো। মহাজন আসলে পরে আমি মহাজনকে বলি যে মহাজন আমি যাদের সঙ্গে থাকতেছি ওরা মানুষ হিসেবে ভালো না, আমার নামাজ কালাম পড়তে সমস্যা হয়, আমি ওদের সঙ্গে থাকবো না, আমি ওর সঙ্গে থাকবো ওর বাসায়। এইটা বললে মহাজন তখন খুশি হয়। মহাজন বলে এটা তো ভালো কথা, ওর বাসায় থাকবি, তা ওর বাসাও কাছাকাছি আছে, তোরা লেট হবে না, তাহলে এখানেই চলে আয়। ওই দিনে আমি তখন কি করলাম, দুপুরবেলা দোকান থেকে আবারও বাসায় গেছি, ওরা তখন কারখানায় চলে গেছে। বাসায় যাওয়ার পরে আমি তখন বাসার চাবি খুলে বাড়িওয়ালাকে ডাকছি। ডাইকা আমার রানিং মাসের বাসা ভাড়াটা দিয়া আমি বললাম যে এখন তো আমি মালামাল নিলে ওরা ভাববে ওদের মালামাল নিচ্ছি, ওরা যদি আসে ওরা তো 8টার দিকে চলে আসবে, আমি 8টার দিকে গিয়ে আমার মালামাল নিয়ে আসবো। বাড়িওয়ালাকে ভাড়াটারা বুঝিয়ে দিয়ে আমি চলে আসছি এবং ওরা মনে হয় কারখানা থেকে আসার পরে বাড়িওয়ালা মনে হয় বলে যে এমন শামসুল হক চলে যাবে। তা আমি 8টার দিকে আরেকটা ছেলেকে সঙ্গে করে নিয়ে আছে আমার মালামালগুলো নিয়ে আসার জন্য। ওরা তখন আমার বলতেছে শামসুল ভাই আপনি যাইয়েন না, আপনি থাকেন, মানে কোনো সমস্যা নেই, আমরা খারাপই করব না, এটা সেটা না। আমি ওদের সঙ্গে আর থাকলাম না। 8টার দিকে আমি আমার মালামাল সব কিছু ওদের সামনে নিয়ে বের করে চলে আসছি। বের হয়ে আমি তখন বাসায় চলে আসছি, মানে আমার ইয়েতে চলে আসছি, আমার রুমে আসছি। এবং রুমে আসার পরে মানে আমার মানে ভিতরটা তখন খুব খারাপ লাগতেছে, মানে এটার মধ্যে থাকার পরে
এরপরে আমার নিজের কৌতূহলবশত আর কি আমি মাঝে মাঝে ওই ঝুপড়ি ঘরটার সামনে যাইতাম এবং যাইলে দেখলাম প্রচুর মানুষ এটার মধ্যে রাতের বেলায় ঢুকে বেরোয়, মানে যে যার মতো করে ঢুকতেছে এবং এই মহল্লার এমন কোনো ছেলে নাই যে ওই ঘরের ভিতর ঢুকে না। তা আমার তখন খুব খারাপ লাগতেছিল যে আসলেই এরকমটা কেন হচ্ছে এবং কেনই বা এরকম তারা ঢুকে, তারা বের হয়, তারা এগুলা করে, বুঝতে পারতেছিলাম না। একদিন করলাম কি, আমি নিজে ওই ঝুপড়ি ঘরের মধ্যে গেলাম দিনের বেলায় যাওয়ার পর দেখি কি মেয়েটা ওখানে বসে আছে। তবে যারা যায় তারা খারাপ কাজ করে এবং মেয়েটারে খাবার দেয়, বন কলা এটা সেটা কিন্তু ওখানে দিয়ে আসে, এটাও খায়। ঘরটার মধ্যে খুব বিশ্রী গন্ধ। আমি করলাম কি, একটা ভালো চাদর দিয়ে মেয়েটারে ডাইকা নিলাম, ডাইকা ওইখান থেকে বের করার চেষ্টা করতেছি কিন্তু বের হচ্ছে না দিনের বেলায়। তো যাদের ঘরে আমি থাকতাম আর কি, আমার সঙ্গে যে ছেলেটা কাজ করে ওর আবার মাটা খুব ভালো। একদিন আমি ওর মায়ের সঙ্গে বিষয়টা আলোচনা করলাম যে খালা, এমন এমন ঘটনা, ওই জায়গার ভিতরে একটা মেয়ে আছে অ্যান্ড মহল্লার যত খারাপ ছেলেফেলে আছে সব ওই মেয়েটার সঙ্গে এই ধরনের খারাপ কাজ করে, মেয়েটা পাগল। উনি বলে তা তোমার কি? আমি বললাম যে খালা, আমারও একটা বড় বোন ছিল কিন্তু এরকম পাগল অবস্থা বাড়ি থেকে চলে গেছে, কই আছে না আছে তা তো আর জানি না। আর বড় বোনটার জন্য খুব খারাপ লাগতেছে, আমি মেয়েটাকে এই খারাপ জায়গা থেকে রক্ষা করতে চাই। উনি বলে পাগলরে বিয়ে করবা? আমি বললাম বিয়ে তো হয়তো আমি করতে পারবো না বা আমার বিয়ে করা এই মুহূর্তে সম্ভব না, কিন্তু মেয়েটাকে আমি ভালো করতে চাই। উনি বলে থাকে কোন জায়গায়? আমি তখন বললাম যে টেম্পু গলিতে অমুক জায়গায় থাকে, টেম্পু স্টেশনের ওখানে। পরে বলে যে আচ্ছা ঠিক আছে, এই তোমার কথাটা শুনে আমার নিজেরও অনেক খারাপ লাগতেছে, আচ্ছা তুমি আমাকে একদিন নিয়ে যাও, সকালবেলা আমার নিয়ে যাও, আমি পাগলটারে বের করে দেখি আমাদের এদিকে নিয়ে আসবো। তবে এটার কি গায়ে খুব ময়লা টয়লা? আমি বললাম যে না, খুব ময়লা টয়লা না, মোটামুটি ভালোই আছে। পরে বলে আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পরে একদিন আমি তারে সকালবেলা নিয়ে গিয়ে বললাম যে এই ঝুপড়ি ঘরের ভিতরে থাকে। তো সকালবেলা ওই খালা তখন ঘরে ঢুইকা তার জামা কাপড় পরে আর টাইনে টুইনে বের করে। খালা বের করছে আর বমি করতেছে, তার ঘর খুবই ময়লা নোংরা, বাথরুম, মানে এমন একটা অবস্থা। বের করার পর আমার বলতেছে এটা শরীরের যে অবস্থা, এটাকে কই নিয়ে যাব? আমি বললাম খালা, যাই করেন যেটাই করেন এখান থেকে ওরে সরাই দেন, কারণ এখানে থাকলে মেয়েটা মারা যাবে, মেয়েটার সঙ্গে যা হচ্ছে এখানে রাখা যাবে না। পরে খালা বলে আচ্ছা ঠিক আছে, আমি তাইলে চলো আমাদের ঘরের দিকে যাই। তারপরে আমাদের মহল্লার দিকে গেলাম। মহল্লাতে যাওয়ার পরে ওইখানে একটা আপনার মানে ফার্মেসির মতো আছে, ফার্মেসি প্লাস হচ্ছে পিছনে একটা হসপিটাল আছে ছোটোখাটো। তো সেখানকার একজন ডক্টরের সঙ্গে কথা বললাম, ডাক্তারের সঙ্গে কথা বলে ডাক্তারকে পুরোটা বিষয় জানানোর পরে আমি অবাক হয়ে গেলাম। ওই ডাক্তার খুবই মানবিক একজন ডাক্তার। মানে উনি যখন জানতে পারছে যে আমি সামান্য একজন দোকানের কর্মচারী এবং আমি এত বড় একটা রিস্ক নিয়ে মেয়েটাকে ওখান থেকে নিয়ে আসছি বাঁচানোর জন্য, উনি তখন আমার এই কাজে খুব খুশি হয়ে বলে আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে আমার হসপিটালে রেখে যাও, আমি চেষ্টা করবো তাকে সুস্থ করার জন্য। মানে আমি কখনো স্বপ্নও চিন্তা করতে পারিনি যে ডাক্তার তাকে গ্রহণ করবে এবং ডাক্তার তার ওই প্রাইভেট ক্লিনিকে তখন এই মেয়েটাকে ভর্তি করে বলতে রাখে, একটা রুমের মধ্যে রাখে। ও কিন্তু পাগল, অতটা পাগলামি করে না। পাগল হলে হয় না যে ভাঙাভাঙি করে, ও কারণে হাসে, চিল্লাচিল্লি করে, এরকম কিন্তু না, ও জাস্ট চুপচাপ বসে থাকে। এরকম করে ডাক্তার তাকে চিকিৎসা করতেছে। তা আমি করতাম কি, প্রতিদিন মেয়েটাকে দেখার জন্য ওই ক্লিনিকে যাইতাম এবং যাইলে দেখলাম মেয়েটা মানে দেখতে শুনতে খুব যে সুন্দর তাও না, আবার একেবারেই যে খারাপ তাও না, মানে মোটামুটি মিডিয়াম সুন্দরী। আমি তখন তার এখানে যাইতাম, দেখতাম, এরকম করে একদিন 2 দিন 3 দিন করে কাটতেছে। ডাক্তার বিনা টাকায়, মানে আমার কাছ থেকে টাকা না নিয়ে মেয়েটার চিকিৎসা করতেছে, তাকে স্যালাইন দিচ্ছে, তাকে খাওয়াচ্ছে। এবং পরে আমি এটা জানতে পারি যে ডাক্তারদের একটা সংস্থা আছে এবং সেই সংস্থা থেকে যে টাকা পায় ওই টাকা দিয়ে এরকম পথ শিশু বা পাগল বা মানে বস্ত মানুষদেরকে চিকিৎসা করে, মানে ফ্রিতে চিকিৎসা করে। তো ডাক্তার সম্ভবত তাদের কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা করতেছে। এভাবে 1 দিন 2 দিন না, প্রায় টানা 8 মাসের মতো ওই ক্লিনিকের মধ্যে মেয়েটা থাকে। 8 মাস পরে মেয়েটা মোটামুটি সুস্থ হয়ে যায় এবং তার এই মানে সে যে পাগল ছিল ওইটা থেকে মোটামুটি সে অনেকটাই ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পরে ডাক্তার তখন বললো যে মেয়েটা তখন ভালো আছে, এখন আপনারা চাইলে তাকে বাসায় নিতে পারেন। তো এরপরে খালা তখন করলো কি, তার বাসায় মেয়েটাকে নিয়ে আসছে। ওই কিন্তু ভালো হয়েছে, বাট অতটা কথা বলে না, ওই আগের মতোই চুপচাপ থাকে এবং কথা জিজ্ঞেস করলে কথা বলে। খালার বাসায় যখন আনার পরে তখন খালা জিজ্ঞেস করতেছে তার সঙ্গে কী কথা বলতেছে। কথা বলে একদিন খালা আমারে বলতেছে যে শামসুল, তুই যে মেয়েটারে আনলি, মেয়েটা তো অনেক বড় লোক। আমারে বলে, আমি বললাম অনেক বড় লোক মানে কি বলেন? বলে হ্যাঁ, মেয়ের বাড়িতে নাকি, মেয়ের নাম কি? আমি বলে যে নাম নাকি কুলসুম আক্তার। বলে নাম বলছে কুলসুম আক্তার এবং মেয়ের বাড়ি অমুক জায়গায়, এবং তুই মেয়েটার সঙ্গে একটু কথা বল। তো এর আগে তো আমি তার সঙ্গে মাঝে মাঝে কথা বলতাম, ও আমার সঙ্গে কথা বলতো। পরে ওই দিন রাতের বেলায় খালা ডাকার পরে আমি তার রুমে গেলাম। যাওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে
তুমি খালার কাছে কি বলছো? তোমার কোনো ঠিকানা মনে আছে? বলে, হ আছে, আমার অমুক জায়গায় আমার বাড়ি, আমার বাবা মারা গেছে, আমার আব্বা বিদেশে থাকতো, আব্বা মারা গেছে এবং মা আর আমি একসঙ্গে থাকতাম। পরে আমার চাচা আমার মাকে বিয়ে করে, বিয়ে করার কিছুদিন পর আমার আম্মা মারা যায়। আমার আম্মা মারা যাওয়ার পরে আমি একা চাচাদের সঙ্গে থাকতাম এবং আমার যখন প্রাপ্ত বয়স হয় এবং তখন আমার কি হয় না হয় আমি জানি না, আমি পাগল হয়ে যাই এবং সেখান থেকে আমি বেরিয়ে চলে আসি। তেমন তোমার ঠিকানা কি মনে আছে? বলে, হ্যাঁ মনে আছে। তা আমি তখন চিন্তা করলাম যে ওরে আমি ওর বাড়িতে ফিরে দিয়ে আসবো, ওর ঠিকানা মোতাবেক ওকে দিয়ে আসবো। তো আবার এখান দিয়ে আমার খালা আরেকটা কথা বলছে। খালা খুবই চালাক ছিলেন, যে বাসায় আমি থাকতাম ওই খালা আমারে বলতেছে যে শামসুল হক, আমার কাছে মনে হয় যে মেয়ের চাচারাই মেয়েটাকে পাগল বানায় দিছে সম্পত্তি লোভে। মেয়ের কথা শুনে যেটা বোঝা গেল যে মেয়েদের ওইখানে প্রচুর সয় সম্পত্তি আছে, তুই একদিন যা। এরপর আমি করলাম কি যে না, মেয়েটারে নিয়ে গেলে তো ঝামেলা হবে, আমি মেয়েটাকে নিলাম না। একদিন আমি নিজে মেয়ের কাছ থেকে ঠিকানা লিখে নিলাম। এই লিখে নিয়ে ওই ঠিকানা অনুযায়ী আমি তখন সেই এলাকাতে গেলাম। সেই এলাকাতে যাওয়ার পরে দেখলাম মেয়ের চাচারা সেই এলাকার অনেক ধনী মানুষ, সবার নিজেদের ব্যবসা বাণিজ্য আছে, দোকানপাট আছে, সবাই খুব উচ্চবিত্ত পরিবারের মানুষ। ওদের সঙ্গে তখন কথাবার্তা বললাম এবং বলে যখন আমি কুলসুমের নাম বললাম, এরা সবাই বলে চিনে না। মানে ওর চাচা বলে, না আমরা তো কুলসুম নামের কাউরে চিনি না, এবং তারা চিনতেছে না। তো এই গ্রামের যখন মানে সাধারণ মানুষ থাকে না, তাদের সঙ্গে যখন কথা বলি, তারা সবাই বলে ওরা চিনে না বলে কেন, এটা তো ওদেরই ভাতিজি, ওরাই তো মেয়েটারা পাগল বানায় বাড়ি থেকে বের করে দিছে, মেয়েটা তখন এই জায়গায় থাকে না, ওরা পাগল বানায় বের করে দিছে। তো এই ঘটনা আমি তখন মানে বুঝতে পারলাম যে ওর চাচারা ওরা গ্রহণ করতে চায় না। আর এলাকার লোকজনে বলতেছে মেয়ে তার বাবার কাছে অনেক সম্পত্তি পাবে, এই সম্পত্তির লোভেই তার চাচারা তাকে পাগল করে, ইঞ্জেকশন দিয়ে পাগল করে এই ঘর থেকে বের করে দিছে। তো আমি তো মানে আমিও গরিব মানুষ, দোকানে কাজ করি, আমার নিজেরও পারিবারিক অনেক অভাব, এসব নিয়ে দৌড়োদৌড়ি করার মতো সময় তো আর আমার হাতে নেই। আমি তখন সেখান থেকে ফিরে আসি। আসার পরে খালারে বললাম যে খালা, এই ঘটনা। খালা তখন বলতেছে যে কি আর করবি, এখন যেহেতু মেয়ের চাচারা জায়গা দেয় না, তা তা কী করা যায়। তা আমি তখন কুলসুমরে বললাম যে কুলসুম, এভাবে তুমি বসে বসে কতদিন খাইবা, তুমি কি কাজ কাম করতে পারবা? ও বলে, হ্যাঁ আমি কাজ করব। পরে এই পাগল মেয়েটাকে আমরা একটা গার্মেন্টসে চাকরি দিই, মানে খালার বাসার পাশেই একটা, এটা ঠিক গার্মেন্টস না, একটা জুটের কারখানা বলা চলে। ওই জুট কারখানায় তখন মেয়েটাকে আমরা চাকরি দিই জুট বাসার কাজে। তো মেয়েটা তখন ওখানে কাজে যাইতো। দিন চুক্তি হচ্ছে 90 টাকা বেতন ছিল, দুপুরে খাবার দিত আর বেতন ছিল 90 টাকা। তো এই মেয়েটাকে তখন ওখানে কাজে পাঠিয়ে দিই। এই ঘটনার প্রায় মাসখানিক পরে আমাদের মালিক কিন্তু আবার আমাদের সঙ্গে সব বিষয় নিয়ে আলোচনা করতেন না, উনি একটু আমাদের কাছ থেকে দূরে দূরে থাকতেন বা নিজের মালিকানা বজায় রাখতেন। তো একদিন দুপুরবেলা আমার মালিক আমার জিজ্ঞেস করতেছে, ওই দিন ওই দোকানে যে ছেলেটা আছে ওই কিন্তু নাই, আমি একাই আছি। আমারা বলে যে শামসুল হক, কী ব্যাপার, তোমরা নাকি এক জায়গার মধ্যে হিরো হয়ে গেলা। আমি তখন বললাম যে মানে বুঝলাম না মালিক, কি বললেন? পরে বলে যে না, উনি আবার, আমি যে ওই যে কুলসুমকে যে ডাক্তারের কাছে ভর্তি করাইছিলাম, ওই ডাক্তারের সাথে আবার মালিকের পরিচয় আছে, মাঝে মাঝে কথাবার্তা বলে বা দেখা টাকা করে, আমাদের দুজনা মানে ভালো বন্ধু আর কি। তারপরে আমার মহাজন বলতেছে যে আমার বন্ধু, ডাক্তার বন্ধু বললো তোমরা নাকি কোত্থেকে এক পাগলকে ধরে নিয়ে আসছো, আইনা ওই পাগলকে তার মানে তার ডাক্তারখানায় দিছো, সে নাকি পাগলকে ভালো করছে, এরপরে ভালো হবার পর ওই পাগলকে নাকি তোমরা এখন গার্মেন্টসে চাকরিও করাও, তোমরা তো অনেক মানবতার কাজ করে ফেলেছো, ঘটনা কি আমাকে একটু বলো তো। তারপর আমি মালিককে বিস্তারিত বললাম যে মালিক, এমন এমন ঘটনা, এই মেয়েটা ওই জায়গার মধ্যে থাকতো, তার সঙ্গে এই কাজগুলো হতো। সব কিছু শোনার পরে আমার মালিক কিন্তু খুব আপনার হার্ড মনের মানুষ ছিলেন, অনেক শক্ত মনের মানুষ। বাট তারপরেও যখন আমি এই কথাগুলো বললাম, আমার মালিকের মানে মুখটা জানি কেমন নরম হয়ে গেল। উনি আমাকে বলে যে, আমি তখন বললাম যে মালিক, লাস্টের কথা যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, মেয়ের বাড়ি হচ্ছে অমুক জায়গায় এবং মেয়ের বাবার নাম এটা, মেয়ের চাচারা ওখানকার বড়লোক মানুষ এবং মেয়ের চাচারাই সম্ভবত মেয়েকে পাগল বানাই দিছে। এগুলো বলার পর সঙ্গে সঙ্গে মালিক তখন আমাকে বলতেছে কি, মানে মহাজন সাহেব আমারে বলতেছে, আরে শামসুল, সেই এলাকাতে তো আমার এক শালিকে বিয়ে দিছে, আমার এক শালিকে সে এলাকাতে বিয়ে দিছে। আচ্ছা, আমার শালি তো আগামীকালকে রাতে আসবে, আসলে দেখি আমার শালির সঙ্গে কথা বলবো, তোরা ডাকলে তুই আসিস। এর পরের দিন রাতের বেলায় আমার মালিকের শালি তখন আসছে, মানে মালিকের বাসায়। আসার পরে মালিক তখন আমাকে বললো, একটা কাজ কর, তুই মেয়েটার নিয়ে আমাদের বাসায় আয়। আমি তখন কুলসুমকে নিয়ে আমার মালিকের বাসায় গেলাম। মালিকের বাসায় গেলাম পরে মালিকের মেয়ে তখন, মানে মালিকের শালি তখন এই কুলসুমকে দেখতেছে। দেখার পরে কুলসুমের বাবার নাম জিজ্ঞেস করছে, ঠিকানা জিজ্ঞেস করছে এবং সব কিছু কুলসুম বলছে। বলার পরে আমাদের ওই মহাজনের শালি বলতেছে, আয় হায় রে, এই মেয়েটা তো অনেক বড় লোক, মেয়ের বাবার তো অনেক সয় সম্পত্তি আছে দুলাভাই, এবং মেয়েটা তো আমাদের এলাকাতে খুব প্রভাবশালী একটা পরিবারের মেয়ে, মেয়ের চাচারাই না মেয়েটারা পাগল বানায় দিছে সম্পত্তির লোভে।
সম্পত্তির লোভে মেয়ের চাচারা মেয়েটাকে পাগল বানায় দিয়েছে, মেয়েটা তো অনেক সয় সম্পত্তি। এগুলো বলার পরে আমার মানে মালিক তখন বলতেছে, আরে বলিস কি? বলে হ্যাঁ। এরপরে মহাজন বলে যে ঠিক আছে, তুই একটা কাজ কর, মেয়েটা নিয়ে চলে যা। আমি তখন রাত 10টা কি 10:30 বাজে কুলসুমকে নিয়ে চলে আসছে বাসায়। আসার পরে পরের দিন যখন দোকানে গেলাম, মহাজন তখন বলতেছে যে শামসুল হক, আমি তো কালকে রাতে আমার শালীর সঙ্গে কথা বললাম, মেয়েটা তো অনেক সম্পত্তির মালিক পাবে, সে কোটি কোটি টাকার মালিক, তার অনেক সয় সম্পত্তি আছে। একটা কাজ কর, আমার কাছে একজন পরিচিত উকিল আছে, ওই উকিলটারে গিয়া ধর, উকিলটারে ধইরা মেয়েটারে দিয়া তার চাচাদের নামে একটা মামলা দায়ের কর, এবং দায়ের করে মেয়ে তার বাবার কাছে যে সম্পদ পাবে সেই সম্পদগুলো বের করার চেষ্টা কর। আমাকে এই কথা বলতেছে আমার মহাজন। আমি তখন মহাজনরে বললাম যে মহাজন সাহেব, আমি কি আর এগুলো করতে পারবো? একে তো আমি অশিক্ষিত, তার উপরে আমার তো আর অত টাকা টুকা নাই, আমি কি করব। উনি বলে যে না, এটা কর, এটা করলে অনেক ভালো হবে। এই কথা বলার পরেই তো আমি তখন করলাম কি, ওইখানে যাইতাম, ওরলিয়া তখন উকিলের কাছে যাইতাম, অমুক জায়গায় দৌড়াইতাম, তমুক জায়গায় দৌড়াইতাম, এরকম করে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে করতে একদিন উকিলের থেকে রাতে আমরা যখন ফিরতেছিলাম, রাত তখন আনুমানিক প্রায় 11টা কি 11:30 মতো বাজে। এই সময় মহল্লার কিছু খারাপ ছেলে আমাদেরকে আটকায় ফেলে, মানে ওই এলাকার মধ্যে আটকায় ফেলে। আটকায় বলতেছে তোর কি হয়? তা আমি তখন বললাম যে আমরা একই বাসায় থাকি, এমন এমন। তো মহল্লার কিছু মানে উচ্ছৃঙ্খল ছেলে আছে না, তারা বলে যে না, এই মেয়ের সঙ্গে তোর অবৈধ সম্পর্ক আছে। এই বলে আমাদেরকে আলাদা ডাকছে। ডাকার পরে আমার মালিককে আমি খবর দিতে পারি না, খালারে খবর দিছি। যখন খালা আসছে, আসার পরে খালারে জিজ্ঞেস করলে এদের পরিচয় কী? বলে তাদের পরিচয় কি, তারা আমাদের বাসায় থাকে, আমার ছেলের সঙ্গে এই ছেলে এক দোকানে কাজ করে, আর এই মেয়েটা পাগল ছিল, মেয়েটারে ভালো করছি। বলে তারা রাত বিরাতে এইভাবে যাতায়াত করে আসে যায়, আর আমাদের কাছে খবর আছে এদের দুজনের মাঝে গোপন সম্পর্ক আছে, আমরা বিয়ে পড়াই দিব। খালা তখন বলতেছে এটা কি বলো গোপন সম্পর্ক? মেয়েটা তো আমাদের বাসায় থাকে, ছেলেটা আমাদের বাসায় থাকে, তাদের মাঝে কোনো গোপন সম্পর্ক তো আমি আজ পর্যন্ত দেখি নাই, এগুলো তোমরা কি বলো বাবা? তখন বলে খালা আপনি বুঝবেন না, এদেরকে বিয়ে পড়াই দিব। তো যদি বিয়ে না পড়াই তাহলে 20,000 টাকা লাগবে। খালা তখন বলে আমারে বলে কিরে শামসুল কী করবি? আমি বললাম খালা আমি 20,000 টাকা দিব কোত্থেকে, আমার কাছে টাকা নাই। ওরা যদি আমাকে বলে কুলসুমকে বিয়ে করাই দিবে তাহলে বিয়ে করাই দিতে বলেন। খালা বলে ঠিক আছে তাহলে তোমরা বিয়ে করাই দাও। এই মহল্লার পোলাপাইন তখন কাজী ডেকে আনছে, আইনা খালার কাছ থেকে আমার কাছ থেকে 2,000 টাকা নিছে। 2,000 টাকা নিয়ে তখন এই কুলসুমের সঙ্গে আমাকে কলমা পড়াই দেয়, কাবিন করে দেয়, মানে বিয়ে পড়াই দেয়, সোজা কথা যেটা। বিয়ে পড়াই দিয়া তখন এই কুলসুমকে নিয়ে আমি বাড়ি আসি, মানে খালার ঘরে আসি। আসার পরে খালা তখন বলে আল্লাহ কি বলতে কি হয়ে গেল, মানে কি করতে কি হয়ে গেল, পোলাপাইন তো মনে হয় তোদের খারাপের জন্য ধরে তোদেরকে ভালোই করে দিছে, এখন তো বিয়ে শাদী হয়ে গেল, কুলসুমের কোনো ভবিষ্যৎ ছিল না, আর শামসুল হকেরও তো কোনো ভবিষ্যৎ নাই, তাই যাই হোক তোদের বিয়ে হয়ে গেছে, এখন ভালোই হয়েছে। পরের দিন এই খবর আবার আমার মালিকের কানে যায়, মানে মহাজনের কানে যায়। মহাজন তো শুই না মহা খুশি, মহাজন আমার 10,000 টাকা দিল, যে 10,000 টাকা দিলাম তোর বিয়ে করছিস এই খুশিতে। আমি তো তখন আসলে মানে আমিও চিন্তা করতে পারি না যে ওরা এইভাবে ধরে আমাদেরকে বিয়ে করাই দিবে, এটা আমারও চিন্তা ভাবনার বাইরেই ছিল। আচ্ছা যাই হোক, পরে বিয়ের সাথে করাই দিচ্ছে। পরে আমরা খালার বাসায় থাকতেছে, আমি আর কুলসুম একসঙ্গেই থাকি, একই বাসায় থাকি। এই উকিলের বাসায় দৌড়াইতেছি, যাইতেছি, ফিরতেছি, আসতেছি, এরকম করে ছুটোছুটি করতে করতে একটা সময় উকিল সাহেব বললো একটা কাজ করেন। তখন তিনি তাদের মেয়ের চাচার একটা নোটিশ পাঠাইছে, একটা নোটিশ পাঠানো হয়েছে, এবং নোটিশ পাঠানোর পরে দেখেন তারা কেমনে জানে আমাদের বাসার খবর বের করে ফেলে। মেয়ের বড় চাচা আমাদের মানে যখন উকিল নোটিশ গেছে আমাদের বাসার খবর বের করছে, সম্ভবত উকিলের সঙ্গে কথাবার্তা বলেই আমাদের বাসার অ্যাড্রেস বের করছে বা এখানে চলে আসছে। আসার পরে আসছে কটার সময় মাগরিবের দিকে। তাই খালা তখন আমার দোকানে যেয়ে ডাকতে আসছে, বলে শামসুল কেমন এমন ঘটনা, তোর চাচা শ্বশুর তো আসছে ঘরে, তুই একটু আয়। মহাজনরে বইলে আমি তখন ঘরে আসছি। আসার পর ওনার সালাম দিলাম। উনি দেখলাম খুবই বিনয়ী, মানে আগে যেরকম আমার সঙ্গে চিল্লাচিল্লি করছে, আমি তো চিনি না কুলসুমকে জানি না শুনি না, তখন দেখি কুলসুমের পাশে একেবারে নত হয়ে খুব সুন্দর করে বসে আছে। তো বসে থাকার পরে আমিও খারাপ কোনো ব্যবহার করি না, আইসা সালাম দিছি। উনি আমার বলে যে তুমি কুলসুমকে বিয়ে করছো, শুনলাম, শুনে খুব খুশি হলাম, তুমি তো আমাদের তাইলে ভাতিজি জামাই, ভালো আছো, এটা বলে উনি আমার হাতে 1,000 টাকা দিছে। তাই ওই সময় কিন্তু আপনার 500 টাকার 2টা নোট অনেক দাম, তা আমি টাকাটা হাতে নিছি। নেওয়ার পরে উনি বলে যে তোমরা যে আমার নামে মামলা টামলা করলা, তুমি যেহেতু কুলসুমকে বিয়ে করছো তাহলে তুমি তো এখন মানে কুলসুমের গার্ডিয়ান, তো তোমার কাছে আসলে সব কথা বলা যায়। তো বাবা তোমরা যে আমাদের নামে মামলা টামলা করলা বা উকিল নোটিশ পাঠাইলা, কুলসুমের বাবা তো মারা গেছে বহু বছর আগে, এবং কুলসুমের মারে আমার এক ছোটো ভাই বিয়ে করছে,
এবং বিয়ে করার পরে এই ছোটো ভাইয়ের সঙ্গে ঝগড়াঝাটির এক পর্যায়ে কুলসুমের মাও আত্মহত্যা করে মারা যায়। কিন্তু কুলসুম বলে ওর মা আত্মহত্যা করে নাই, কিন্তু এই লোক বলতেছে আত্মহত্যা করছে। তা বলে আত্মহত্যা করে কুলসুমের মা মারা যায়। এরপর তো আমরা কুলসুমকে সাথে রাখতাম। এরকম মা বাবা হারিয়ে মেয়েটাও একটা সময় পাগল হয়ে যায়, ঘর থেকে বেরিয়ে যায়, ঘরে থাকে না। আমরা তো চেষ্টা করছি ঘরে রাখার জন্য, কিন্তু ও তো থাকে নাই। এক পর্যায়েও ঘর থেকে বেরিয়ে গেছে, বা যেভাবেই হোক যে করেই হোক এই তোমাদের কাছে আসছে, বা তোমরা ওরে আশ্রয় দিছ, বা ও পাগল ছিল শুনলাম, ওখানে ও খুব মানবতার জীবনযাপন করতো, সেখান থেকে তোমরা তারা ভালো করছো বা সুস্থ করছো, আজকের এই জায়গায় এনে তারও করাইছো। সব কিছুর জন্য আমি কুলসুমের গার্ডিয়ান হিসেবে তোমাদের কাছে ইয়ে করি, ক্ষমা চাই, আমাকে তোমরা মাফ করে দাও। তো আমি কুলসুমকে নিয়ে বাড়ি যেতে চাই, তুমিও চলো। এইভাবে তা আমি তো জানি যে উনি কেন বাড়ি নিতে চাই। এতদিন তো উনি কুলসুমের পরিচয়ই দেয় না, মানে উনি কুলসুমকে চিনেই না, আর এখন উনি কুলসুমকে বাড়ি নিতে চায়। আমি জানি উনি বাড়ি যদি কোনোভাবে নিতে পারে তাহলে উনি আর আমার কোনো কিছুই দিবে না, বা উল্টা হয়তো আমাদেরকে মেরেও ফেলতে পারে। আমি বললাম যে না চাচা, আমরা তো এখানে চাকরি করি, কুলসুমও গার্মেন্টসে চাকরি করে, আমিও একটা দোকানে কাজ করি, এখন আমরা বাড়ি কেন যাবো, আমাদের তো বাড়ি যাওয়ার দরকার নেই, আমরা তো এখানে কাজ করি, আমি এখানেই থাকবো। উনি বলে না না না, তুমি আমার ভাতিজি জামাই এবং এটা আমার ভাতিজি, তোমরা এখানে কাজ করবা কেন, তোমরা চলো। আমি যে না, আমরা যাব না। উনি আমাদেরকে নিতে আসছে কিন্তু আমরা যাই না। এরকম করে রাত গভীর হয়ে যায়। উনি বলে তাইলে আমি চলে যাই। পরে উনি চলে গেছে। দ্বিতীয় উকিল নোটিশটা যাওয়ার পরেই এবার তিনি আমাদের ঘরে আবারও আসছে। প্রায় এটা আপনার মাস দেড়েক পরে আমাদের বাসায় আবারও আসছে, আইসা বলতেছে যে মামলাটা উঠে নেওয়ার জন্য। আমি তখন বললাম যে চাচা, মামলা তো আমরা উঠাই নিব, আমাদের মামলা উঠাইতে কোনো সমস্যা নেই, আপনি বললেই মামলা উঠাই নেব, কিন্তু কুলসুম তো তার বাবার কাছে সম্পত্তি পাবে। এখন এই সম্পত্তির কি হবে, আপনারা কুলসুমের সম্পত্তি কুলসুমকে বুঝিয়ে দেন, এরপর আমরা না হয় মামলা উঠাই নেব। ওর চাচা তখন খুব বিনয়ী হয়ে বলতেছে, বাজান রে, তোমরা যেটা বলছো এটা ঠিকই আছে, কুলসুম তো চলে আসছে বা ও তো পাগল হয়ে গেছে, এরপরে কোনটা কুলসুমের বাবার জায়গা কোনটা আমাদের জায়গা, আমরা তো বাজান এরকম জায়গা টাকার হিসাব করি নাই, আমরা অভাব অনটনে ছিলাম, সমস্যার মধ্যে ছিলাম, আমরা যেদিকে পারছি সেদিকেই বেচা কিনা করছি। এখন আসলে মূলত আমাদের এরকম কোনো সম্পত্তি নাই কুলসুমকে দেওয়ার মতো, আমরা প্রায় সবই বিক্রি করে ফেলছি, আমাদের কোনো ওরকম সয় সম্পত্তি নেই, তা তোমরা মামলাটা উঠাই নাও, মামলাটা উঠাই নাও। এরকম করে যখন ধাক্কাধাক্কি করতেছে, আমি তখন বললাম যে না চাচা, মামলা উঠানো যাবে না। উনি বলে তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, তুমি এলাকাতে গিয়ে খোঁজ খবর নিও যে আমাদের এখন কোনো জায়গায় সম্পত্তি আছে কি না, যা ছিল আমরা সবই বিক্রি করে দিছি। তাই আমি বলছিলাম কুলসুমের বাবার সম্পদ আপনারা কেমনি বিক্রি করেন? তো উনি বলে বাবারে বিক্রি করে দিছি, এখন কি করব, আমাদের তো কিছু করার নেই, আমরা বিক্রি করে দিছি। এই কথাবার্তা কাটাকাটির একটা পর্যায়ে শেষ পর্যন্ত উনি বলে আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে যাই, তোমরা আমার সঙ্গে পরে যোগাযোগ করো, যদি পারো মামলাটা উঠাই নাও। এইভাবে তো মামলা উঠাচ্ছে না, বা এরকম করে একটা পর্যায়ে আমরা এলাকাতে গিয়ে খবর নিলাম, মানে কুলসুমদের এলাকাতে গিয়ে খবর নিলাম কি যে আসলেই কিন্তু সত্যি ওর চাচা যে বলছে এটা কিন্তু মিথ্যা না, যে ওর চাচারা কিন্তু সব বিক্রি করে দিছে, জমি জামা, ওরা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করতেছে এরকম, কিন্তু গ্রামের সমস্ত জমি বিক্রি করে দিছে, মানে কুলসুমের বাবার যে সম্পদ আছে সেগুলোও বিক্রি করে দিছে। যেহেতু তারা বিক্রি করে দিছে, বিভিন্ন জায়গায় দলিল হয়ে গেছে, এখন মামলা করে এগুলো ফিরিয়ে আনা খুব কঠিন একটা পদক্ষেপ, মানে খুব কঠিন একটা বিষয়। যার কারণে কুলসুমের সঙ্গে কথাবার্তা বললাম, এবং এর কিছুদিন পরেই তখন একটা মামলা হয়ে যায়। মামলা হওয়ার পরে কুলসুমের বড় চাচাকে পুলিশ তখন ধরে নিয়ে যায়। পুলিশ ধরে নিয়ে গেছে পরে এবার কুলসুমের চাচি আমাদের এই বাসায় আসে, মানে আমরা যে বাসায় থাকি এই বাসায় আইসা বলতেছে কুলসুমের চাচাকে মানে ছাড়ার জন্য, কুলসুমকে মামলা উঠানোর জন্য। তখন কুলসুম বলতেছে আমি মামলা কেন উঠাবো, আপনারা আমার পাগল বানায় বাড়ি থেকে বের করছেন, আমি জায়গা পাবো, আমার জায়গা সম্পত্তিও দেন নাই, আমার কিচ্ছু দেন নাই, আমি মামলা উঠাবো না। পরে কুলসুমের চাচি শেষ পর্যন্ত বলতেছে দেখো, আমাদের তো এত টাকা টুকা নাই, আমরা তো খুব অভাবে আছি, তারপরও তোমার 10 লাখ টাকা দিব, তুমি মামলাটা উঠে নাও, মামলাটা উঠে নাও এবং আমাদেরকে না দাবি দলিল দিয়ে দাও, আমি 10 লাখ টাকা দিব। তা আমি বলছি যে ও কুলসুম সম্পদ পাবে 50 থেকে 60 লাখ টাকার, আর আপনি দিতে আসছেন 10 লাখ টাকা, না আমরা 10 লাখ টাকা মামলা উঠাবো না। এই মহিলা তখন করলো কি, এইভাবে গিয়ে আমার যে মহাজন আছে মহাজনরে ধরছে, ওই সময় গিয়া মহাজনরে ধরছে, এবং এখানে আমরা যে খালার আন্ডারে থাকি খালারে ধরছে, সবাইরে ধরার পরে আমার মহাজন তখন একজন আমার ডাইকা বলতেছে যে শামসুল হক, এই যে এই তোর যে মামলাটা দিলি, যাই হোক এটা ভালোই মামলা দিছি, সমস্যা নাই, এই লোকের পুলিশে ধরে নিয়ে গেছে, যেই 10 লাখ টাকা মহিলা তোদেরকে দিতে চাচ্ছে, এর থেকে 5 লাখ টাকা থানায় দিলেই কিন্তু মহিলার জামাইকে ছেড়ে দিবে, আর তারা যদি মামলা ঠিকঠাক মতো লড়ে তোরা কিন্তু তাদের সঙ্গে পারবি না, যেহেতু জমি অনেক আগেই বিক্রি হয়ে গেছে। কুলসুম মালিক, এটা অস্বীকার করতেছি না, কিন্তু কুলসুম তার হারিয়ে ফেলার সম্পদ ফিরে পেতে অনেক অনেক ঝামেলা হবে। এর থেকেও বরং যেহেতু মহিলা বলতেছে 10 লাখ টাকা দিবে, আমি মহিলার সঙ্গে কথাবার্তা বলে টাকার মাত্রাটা আরেকটু বাড়াই দেই, তোরা টাকাটা নিয়ে কুলসুমকে দিয়ে না দাবি দলিল দিয়ে দে।
আমার এটা বলতেছে আমার মহাজন। আমি তখন মহাজনরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি যেটা বলতেছেন আমি তাইলে এটা করব। তো আমি কিন্তু তখন আমার বাড়িতে টাকা পয়সা পাঠাইতাম আমার বোনের জন্য, কী বলে আমার ছোটো ভাইদের জন্য, মায়ের জন্য, তখন আমি টাকা পাঠাইতাম বাড়িতে। তো একটা পর্যায়ে তখন হলো কি যে মালিক তখন ওই মহিলাকে আবারও ডাকছে, মানে ওর বড় চাচার বউকে আবারও ডাকছে। ডাকার পরে মহিলার সঙ্গে সর্বশেষ 12 লক্ষ টাকা আমাদের দেন হলো, যে মহিলা 12 লক্ষ টাকা দিবে এবং 12 লক্ষ টাকা দিলে পরে আমরা এই মামলা উঠিয়ে নিব। তারপরে যথারীতি এই কুলসুমের চাচি তখন 12 লক্ষ টাকা নিয়ে আসে। আসার পর আমার মহাজনের হাতে দেয়, মহাজন কুলসুমের হাতে দেয় এবং কুলসুম আমার হাতে দেয়। দিলে পরে আমরা তখন এই কুলসুমকে দিয়ে মামলাটা উঠিয়ে নিই এবং কুলসুমের চাচাও তখন বেরিয়ে যায়। তো 12 লক্ষ টাকা যখন হাতে আসছে, তো আমি তো তখন চিন্তা করছি এখানে কোনো কিছু করব না, কুলসুমকে নিয়ে বাড়িতে উঠব। তো ইতিমধ্যে এই ঘটনাগুলো আমি আমার যে মা আছে মাকেও জানাইছি, বা আমার মাও কিন্তু এই বিষয়গুলো মোটামুটি জানে। তা মাও আমাকে সাহায্য সহযোগিতা করছে, যেভাবে পারছে বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, বা যেমনি পারছে সাহায্য সহযোগিতা করছে। একটা পর্যায়ে তখন কুলসুমকে নিয়ে আমি বাড়িতে উঠছি। বাড়িতে ওঠার পরে মা বলতেছে যে তুই বিয়ে করলি, এলাকার লোকজন জানে না, 1 লাখ টাকা খরচ করে একটু অনুষ্ঠান করে দে। তো যেহেতু কুলসুমের পরিবারের কেউই নেই, বা তারা থাকলেও তারা রাজি না, একটা পর্যায়ে আমি তখন আমার এলাকার লোকজনকে ডেকে একটা দাওয়াতের মতো একটা অনুষ্ঠান করি এবং প্রায় আমার 1 লাখ খানিক টাকার মতো খরচ হয়। সবাইকে খাওয়াইতে টাওয়াইতে অনেক মানে খরচ বরচ করি, সবাইকে খাওয়াই। আলহামদুলিল্লাহ এরপরে আমি আর কুলসুম একইভাবে একই সংসারে থাকতেছি। এরকম করতে করতে একটা সময় কুলসুম তখন গর্ভবতী হয়। কুলসুম গর্ভবতী হলে পরে আমি তখন বেশ খুশি হলাম এবং আল্লাহর কি নীলা খেলা, এবং কুলসুম গর্ভবতী হওয়ার পরে আমার প্রথম সন্তানটা তখন মারা যায়, মানে ওর পেটের মধ্যেই মারা যায়। বাচ্চাটা হয়, কনসেপ্ট হয়, এরপর আবার নষ্ট হয়ে যায়। বেবিটা নষ্ট হয়ে যাওয়ার পরেই আমি তখন চিন্তা করতেছিলাম যে এখন আমি কি করব। এইভাবে তো জীবন কাটতে পারে না, এর তো একটা সমাধা লাগবে, কি করা যায়। আমি তখন আমার কুলসুম বলতেছে একটা কাজ করো, তুমি যেহেতু মানে আগে দোকানদারি করতা, দোকানদারি বুঝো, তুমি নিজে একটা দোকান দাও এলাকাতে। এই কথা আমার কুলসুম বলতেছে। বলার পরে আমিও চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে এই কাজটা করি। পরে আমি এলাকাতে একটা দোকান দিলাম, এলাকাতে একটা মুদির দোকান দিলাম এবং মোটামুটি অনেক টাকা খরচ করে, অনেক ব্যয়বহুল করে, অনেক বড় করে দোকানটা দিলাম। ইতিমধ্যে দেখা গেল যে কুলসুম আর আমার মা খুব ভালো সম্পর্ক হয়ে গেল। আমার ছোট ভাইয়েরা বাজার থেকে কুলসুমের জন্য এটা নিয়ে আসে, ওইটা নিয়ে আসে। আমার মাও কুলসুমকে ভালোবাসে। মানে আমার পরিবারে তখন সুখের কোনো শেষ নাই, মানে অশেষ সুখ, আমরা সবাই সুখী, মহার খুশি। এইভাবে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমার মা এসে আমারে ধইরা বলতেছে যে শামসুল হক, একটা কাজ কর, তো ছোটো ভাই দুইটাই তো বেলাইনে আছে, এগুলোর তো এরকম কামাই রুজিও নাই, আজকে এটা করে তো কালকে ওইটা করে, কোনো জায়গায় কোনো স্থায়িত্বতা নাই, তোর একটা ভাইরে তুই বিদেশ পাঠিয়ে দে। আমি বললাম যে টাকা পাবো কই, ওর যে বিদেশ পাঠাবো তা টাকা তো লাগবে। মা বলে আমি তো কুলসুমের সঙ্গে কথা বলছি, কুলসুম তো রাজি আছে, কুলসুমের চাচা যেই টাকা দিছে এখান থেকে কিছু টাকা দিয়ে তোর একটা ভাইরে তুই বিদেশ পাঠাই দে। এই কথা বলার পরে আমি তখন মায়ের বললাম যে ঠিক আছে আমি কুলসুমের সঙ্গে কথা বলবো। রাতে কুলসুমরে বললাম যে কুলসুম, এই ঘটনা তুমি নাকি বলছো। ও আমারে বলে যে হ্যাঁ আমি তো বলছি, মা আমারে ধরছে, জড়ায় টরায় ধরছে, আর তোমারই তো ভাই, সে বিদেশ গিয়া যদি টাকা টুকা দেয় তাহলে তো আমাদের জন্যই ভালো হবে, আমাদের জন্যই তো ভালো হবে, একটা কাজ করো ওরে পাঠিয়ে দাও। আমি যখন কুলসুমের টাকা এবং কুলসুম নিজে আমাকে অনুমতি দিল পাঠিয়ে দেওয়ার জন্য, আমি তো তখন আর এটা নিয়ে দ্বিমত পোষণ করতে পারি না। আমি বললাম যে ঠিক আছে তোমার টাকা, তুমি যদি বলো তাহলে আর কি করার। আমি তখন মায়েরে বললাম যে ঠিক আছে, ওরে কোন দেশে পাঠাইবেন তখন কথাবার্তা বলেন। মা তখন এই ওজনের সঙ্গে কথাবার্তা বলতে বলতে একটা সময়, ওই সময় কিন্তু লিবিয়াতে মানে অত ভালো লোকজন যাইতো না। আমার ভাই কেন জানি লিবিয়াতে যাবে, ওর একটা ইচ্ছে লিবিয়াতে যাবে। এরপরে আমার মা তখন ওরে লিবিয়াতে পাঠানোর ব্যবস্থা করলো। আমিও প্রায় অনেকগুলো টাকা খরচ করে ওরে লিবিয়াতে পাঠাই দিলাম। এখানে ভিসা টিসা প্রসেস হতো, অনেক সময়ের ব্যবধান, সব কিছু ঠিক করে ও লিবিয়াতে চলে গেছে। এখন ও লিবিয়াতে গিয়ে লিবিয়াতে কাজকাম করতেছে, থাকতেছে। ও যাওয়ার 2 থেকে 3 মাস পরে আমারে বলতেছে যে ভাইয়া একটা কাজ করেন, আমার তো আরেকটা ছোটো ভাই আছে, ওরও আমার কাছে পাঠিয়ে দেন, কারণ আমার কোম্পানিতে লোক লাগবে, কম টাকায় আনা যাবে। আমার দ্বিতীয় যে ভাইটা আছে ওরে পাঠাইতে খুব কম টাকা লাগছে, প্রায় 3 লাখ টাকার মতো লাগছে। আর এর আগেরটারে পাঠাইতে প্রায় 4.5 লাখ থেকে 5 লাখ টাকা লাগছে, অনেক টাকা লাগছে। আমি কিন্তু কিছু টাকা ঋণও করছি, বা জমানো যে টাকা আছে সেই টাকাও কিন্তু শেষ। লাস্ট পর্যন্ত আমার মাও তখন বলে যে পাঠাই দে। কুলসুমও তখন বলে তোমারই তো ভাই, পাঠিয়ে দাও, ওরা টাকা পয়সা পাঠিয়ে দিলে আমরা ভালোভাবে চলতে পারবো। একেবারে নিজের মানে কুলসুমের যে টাকাগুলো ছিল, কিছু টাকা দিয়ে আমি ব্যবসা ধরছি, কিছু টাকা দিয়ে বিয়ে শাদীর অনুষ্ঠান করলাম, আর বাকি সম্পূর্ণ টাকা আমি এই 2 ভাইয়ের পিছনে ব্যয় করলাম। 2 ভাইয়ের আমি তখন লিবিয়াতে পাঠিয়ে দিই।
ভাই লিবিয়াতে পাঠাই দেওয়া দুই ভাইরে পাঠাই দেওয়ার পরে প্রায় বৎসর খানেকের মতো তারা ভালোই ছিল, পরিবারে মাসে মাসে টাকা পাঠাইতো বা আমার সঙ্গে ফোনে কথা বলতো বা সব কিছুই ঠিক ছিল। কিন্তু বৎসর খানেক পরেই ঘটলো এক ভিন্ন রকম ঘটনা। আমার বড়টাও ছোটোটাও কোনোটাই আর বাড়িতে টাকা দেয় না, বাড়িতে টাকা দেয় না, বাড়িতে টাকা পাঠায় না। মারে বললাম কী গো মা, এরা টাকা পয়সা পাঠায় না, তা ঘটনা কি? আমার আম্মা বলে টাকা পাঠাবে তো, এখন ওরা কাজকাম ভালো নাই, এই নাই সেই নাই, এভাবে টাকা পাঠাইতেছে না। প্রায় এভাবে 3 বছরের মতো কেটে গেল, কোনো টাকা পয়সা দিচ্ছে না বাড়িতে। 3 বছরে আমি দোকানদারি কইরা এমনে ওমনে খুব কষ্ট করে সংসার চালাইতেছে। তখন কিন্তু আমার দোকানটাও ভালোভাবে চলতেছে না, দোকানেও খুব অভাব চলতেছে, বেচা কিনা ঠিকমতো হচ্ছে না। গ্রামের দোকান মানে ওভাবে হচ্ছে, যে আশা নিয়ে দোকান করছিলাম আসলে ওই আশা কিন্তু পূরণ হয় নাই। যাই হোক, এভাবে তখন সাংসারিক অবস্থা খুবই খারাপ। মায়েরে যতই বললাম তোমার 2 ছেলে টাকা পয়সা দেয় না কেন, বাড়িতে টাকা কেন পাঠায় না, আমি সংসার কেমনে চালাইতাম এটা সেটা, মাও তখন আর আমাকে মানে ভালোভাবে কোনো কিছু বলে না। এই ঘটনার কিছুদিন পরে আমি এলাকার লোকজনের মুখে এমন এক কথা শুনতে পাই, যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি জানতে পারলাম আমার যে 2 ভাই আছে যারা আপনার লিবিয়াতে গেছে, ওরা নাকি দুজনেই ইতালিতে চলে গেছে, ওরা নাকি ইতালি চলে গেছে, দুজনেই চলে গেছে, অথচ আমি জানি না। আমি পাঠাইলাম বিদেশে, ওরা যে ইতালি চলে গেছে আমি সেটাও জানি না। না জানার পরে মায়েরে বলি, মা বলে আমার সঙ্গে কোনো যোগাযোগ নাই, আমার সঙ্গে কোনো কথাবার্তা নাই, ওরা কই আছে না আছে, কেমনে গেছে না গেছে আমি আর কোনো কিছুই বলতে পারি না। তাদের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই। লাস্টে মন টন খুব খারাপ হয়ে গেল, মানে খুবই খারাপ হয়ে গেল। যেভাবে তো আসলে আর জীবন কাটতে পারে না, বড় কষ্টের জীবন, এখন কিভাবে কি করব। ওই চিন্তা ভাবনা করার পরে আমার বউ একটা সময় আমাকে বলতেছে, তখন কিন্তু আমার একটা মেয়ে বাচ্চা হয়, আমার একটা মেয়ে সন্তান হয়। আমার এই মেয়েটা হওয়ার পরে আমার বউ বলতেছে, এভাবে তো সংসার চলবে না, আপনার দোকান দিনে দিনে ডাউনের দিকে যাইতেছে, আপনি একটা কাজ করেন, আপনিও বিদেশে চলে যান, আমি যেমনে পারি এমনি মায়ের সঙ্গে থাকবো, এখন বিদেশ না গেলে তো আমাদের সংসার চলবে না। তখন আমি চিন্তা করলাম যে ও তো আসলে কথা খারাপ বলে নাই, আমাকে বিদেশ চলে যেতে হবে, তা না হলে তো সংসার আরও ডাউনের দিকে চলে যাবে। পরে আমি আমাদের এলাকার এক দালালের সঙ্গে কথাবার্তা বললাম, উনি তখন আমাকে একটা সুযোগ দিল যে ঠিক আছে এই দুবাইতে, মানে দুবাইতে লোক নিবে, আমারে বলে যে দুবাইতে যাবেন কিনা। এমন করে কথাবার্তা বলতে বলতে শেষ পর্যন্ত আমাকে দুবাইতে নিয়ে যাবে, আমি তখন দুবাইতে যাব। তো যে দোকানটা ছিল দোকানটা বিক্রি করে দিলাম, দোকানটা বিক্রি করলাম, আর কিছু টাকা পয়সা ছিল ওই টাকা পয়সাগুলো দিয়ে একেবারে সম্পূর্ণ নিজের টাকায় তখন আমি দুবাইতে রওনা দিলাম। তো আমার ভাইরা কিন্তু আমার সাথে কোনো যোগাযোগই করে না, মানে 1 বছর পরে তারা ইতালিতে চলে যাওয়ার পরে আমাকে ফোন দিয়ে আমি কি বেঁচে আছি না মরে গেছি এই খবরটাও কিন্তু তারা নেয়নি, মানে টোটালি আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। তারা তাদের মতো করে তাদের লাইফ সেটেল করলো, তারা তাদের মতো করে আমার কাছ থেকে আলাদা হয়ে গেল। যাই হোক, এরপরে আমি দুবাইতে গেলাম। দুবাইতে যাওয়ার পরে দুবাইতে কাজ কামের সুবিধা অতটা ভালো না, খুব কষ্টের মধ্যে আছি, তারপরেও কামাই রুজি করে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে চলতেছি। এই করতে করতে এই দুবাইতে থাকা অবস্থায় আমার পরিবারের মধ্যে অনেক ঝামেলা, আমার মায়ের সঙ্গে আমার বউয়ের অনেক ঝামেলা। আমার বউ আমার মাকে দেখতে পারে না, মার সঙ্গে সারাক্ষণ ঝগড়াঝাটি করে। আর আমি যখন দুবাইতে চলে আসি তখন থেকে আমার ভাইয়েরা প্রতিনিয়ত মায়ের সঙ্গে কথা বলে, মায়ের টাকা পয়সা পাঠায়। এমন করতে করতে আমার 2 ভাই একসঙ্গে বাড়িতে আসছে। দেখেন, আমি মায়ের সঙ্গে সবসময় কথা বলতাম, মাকে জিজ্ঞেস করতাম, মা আমারে কোনো সময় কিছু বলে নাই, কিন্তু আমি হঠাৎ করে জানতে পারি যে আমার 2 ভাই একসঙ্গে বাংলাদেশে আসছে, এবং একসঙ্গে বাংলাদেশে আসার পরে তারা একসঙ্গে বিয়ে করছে। তো যেদিন বিয়ে করছে ওই দিন আমার সঙ্গে কথা হয়েছে, বিয়ে শাদী করে তারা কয়েক মাস থাকছে বাংলাদেশে, থাইকা তাদের বউ দিয়া বউরে বাংলাদেশে রাখা তারা দুজনে আবারও ইতালিতে চলে গেছে। ওদের কাগজপত্র হয়ে গেছে, কিভাবে জানি কিভাবে সব কিছু হয়ে গেল। যাই হোক, এরপর ওরা ইতালিতে চলে যাওয়ার পরে এবার শুরু হলো আমার সংসারে এক মহাযুদ্ধ। আমার যেই 2 ভাই বিয়ে করছে এবং তাদের যে বউ আসছে, তারা আমার বউ কুলসুমকে আর কোনোভাবেই সহ্য করতে পারে না। কুলসুমের গায়ে হাত তোলে, কুলসুমের সঙ্গে মানে খুব খারাপ আচরণ করে, এবং মানে যা আসলে ঠিক বলার মতো না। তো এতটাই মানে অত্যাচার করতেছে আমার বউর উপরে। ওই সবসময় আমাকে ফোন করে কান্নাকাটি করে, এমন এমন ঘটনা, আমি কি করব না করব। আমি ইতালিতে ওদেরকে ফোন করি, কিরে ভাই তোরা কেন আমার বউর সঙ্গে এরকম করিস, আমার বউর অপরাধকে, আমার বউ কি করছে? না, ওরাও আমার কোনো সততা দেয় না, ওরা ওদের মতো করে ঘাউরামি করতেছে, ওদের মতো করে ওদের বউ আছে। মানে আমার মাও তখন তার ওই ছেলের দুই বউয়ের পক্ষে, আর আমার বউ নিয়েও কোনো কথা বলে না, আমার বউয়ের কোনো কথা আমার আম্মা তখন শুনতেও পারে না। আমাদেরকে তখন 2 চোখে আমার আম্মা দেখতে পারে না, মানে আমাদেরকে দেখা আর কি বলে ময়লা দেখা একই কথা। আমার মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করে। এইরকম করতে করতে আমার ছোট ভাইটা, একেবারে ছোট, যে কয়েকদিন আমার ফোন করে বলতেছে যে শামসুল ভাই একটা কাজ করেন, আপনি ইতালিতে চলে আসেন,
আপনি তো দুবাই থাকেন, ওইখানে তো আপনার কামাই রুচিও ভালো না, অবস্থাও খারাপ, এবং আমরা যতটুকু জানি তা একটা কাজ করেন, আপনিও আমাদের সঙ্গে চলে আসেন, এদেশে চলে আসেন। আমি বললাম আমি যাব কিভাবে, আমার কাছে তো টাকা নাই। ও তখন আমারে বলে আপনি কিছু টাকা দেন, বাকি টাকা আমি ব্যবস্থা করে আপনাকে ইতালিতে নিয়ে আসবো। তো ওই ছোটো ভাই যখন এই কথা বললো, আমি ওর বউর সঙ্গে কথাবার্তা বলছিলাম। বউ তখন আমারে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, ওই যদি বলে তাহলে নেন না, ওর কথা শোনেন। পরে আমার ছোটো ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলি এবং ওই তখন আমারে বললো কিছু টাকা দেওয়ার জন্য। আমি ওরে কিছু টাকা দিলাম। কিছু টাকা দেওয়ার পরে ওই দেখলাম আমারে ঘুরাইতেছে, মানে দালালরা যেমনি ঘুরায় না এমনি ঘুরায়, হবে হচ্ছে ভাইয়া হইতাছে, অপেক্ষা করেন, এটা সেটা। আসলে কাজের কাজ কোনো কিছুই হচ্ছে না। একটা সময় আমি বুঝে গেলাম যে ও আমার সঙ্গে বেইমানি করছে, আমার টাকা নিয়ে গেছে, আমার মানে আসলে আমাকে বিদেশ নেবে না, মানে ইতালি নেবে না। পরে ওরে বললাম যে তুই আমার টাকা ফিরিয়ে দে, তোর সঙ্গে আমার আর কোনো কথা নাই, আমার আর কোনো কথার প্রয়োজন নাই, তুই আমার টাকা ফিরিয়ে দে, আমি আর ইতালিতে যাব না, আমার টাকা দিয়ে দে। এই টাকা চাওয়াতে আরও খেপে গেল আমার উপরে, আপনি কেন টাকা চাইতেছেন, টাকার জন্য কেন পাগল হয়ে গেছেন, আমি কি আপনার টাকা মেরে খাবো নাকি, এটা সেটা বলো আমার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। আমি আর ওর সঙ্গে কোনো কথাবার্তা বলতে পারলাম না। এরকম করতে করতে আমাদের চট্টগ্রামেরই নোয়াখালীর এক ভাই, ওনার নাম হচ্ছে ফরিদ ভাই, ফরিদ ভাইয়ের সঙ্গে তখন আমার এই বিষয় নিয়ে কথাবার্তা বলা হয় যে আমার ভাইয়ের এইভাবে বেইমানি করছে আমার সঙ্গে, দুই ভাইয়েরই বিদেশে পাঠাইলাম আমার বউয়ের টাকা দিয়া, ওর এইভাবে বেইমানি করলো। ফরিদ ভাই তখন আমার বলে ভাই আপনি কি আসলে ইতালি যাইতে চান? আমি বললাম হ ভাই যাইতে চাই। তখন বলে ভাই আমার একটা লোক আছে, উনি আমার সবসময় বলতো যাওয়ার জন্য, কিন্তু আমি তো যাইতাম না, আমাকে সবসময় উনি বলতে যাওয়ার জন্য, আমি তো যাইতাম না। এখন অবৈধ পথে সে লোক নেওয়া যায়, অনেক সহজে যাওয়া যায়, আপনি তার সঙ্গে কথা বলেন। আমি কিন্তু ফরিদ ভাইকে অনেক বিশ্বাস করতাম, মানে আমার দুবাইতে উনি আমার একমাত্র বিশ্বাস্ত লোক ছিল। উনি তখন আমাকে একটা দালালের কাছে নিয়ে গেল। দালাল তখন আমারে বললো যে ভাই বেশি টাকা লাগবে না, মাত্র 3 লক্ষ টাকা লাগবে, আমরা আপনার ইতালি পৌঁছাই দিব। দালালের খপ্পরে তখন পড়ে গেলাম। দেশে আমার বউরে কিন্তু আমি এটা জানাই না, কারণ আমার বউরে জানাইলে আমার বউ মন খারাপ করবে বা ওই করবে। আমি বললাম যে কত সময় লাগবে? তারা বলে সময় বেশি দিন লাগবে না, তবে আপনার কাছে মোবাইল টোবাইলও দেওয়া হবে, আপনি পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন। এই কথা বলার পরে আমার বউরে কোনো কিছু না জানাইয়াই আমি তখন এই অবৈধ পথে ওই ফরিদ ভাইয়ের কথা মোতাবেক টাকা দিলাম, দিয়ে ইতালিতে রওনা দিলাম যে আল্লাহ যা করে এভাবে নিয়ে যাবে। তো ওরাও আমাকে এরকম বিভিন্ন দেশের বর্ডার টর্ডার ঘুরিয়ে প্রায় 3 মাস পর্যন্ত আমাকে এরকম রাস্তায় রাখছে। এই 3 মাস আমি আমার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। আমার বউ আর সন্তান তো মনে হয় পাগল হয়ে গেছে, রাস্তায় হয়তো আমারে খুঁজতেছে। আমার বউর জন্য আমার তখন খুব কষ্ট হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল ভাই আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। এইভাবে প্রায় 3 মাস ঘোরাফেরা করার পরে আমাকে একটা জায়গায় নিয়ে আটকানো হয়। আটকায়া তখন টাকা চাইতেছে, টাকা দাও। তো তখন তো আসলে আমার কাছে তো টাকাই নেই, আমি টাকা দেবো কোত্থেকে? বলে পরিবারের সঙ্গে যোগাযোগ করো। তখন পরিবারের সঙ্গে যোগাযোগ করারও তেমন কোনো মাধ্যম নাই। আমি তখন মানে খুব কষ্ট করে আমার বউর সঙ্গে তখন যোগাযোগ করি। আমার বউরে ফোন দিয়ে বললাম যে 3 মাস পরে, তখন আমার বউ তো আমার ফোন পাইয়া পাগল হয়ে গেছে, মানে চিৎকার করে কান্না করতেছে যে আপনি কেন যোগাযোগ করেন নাই বা আপনি কই আছেন? আমি তখন আমার বউরে বললাম যে এমন এমন ঘটনা, আমি তো অবৈধ পথে ইতালি রওনা দিছি, আমাকে তো এমনি আটকাইছে, আমার টাকা লাগবে। আমার বউ টাকার জন্য যে কত চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে আমার বউ টাকা ম্যানেজ করতে পারে না। এই দিকে সেই দিকে অনেক দিকে সে টাকা জোগাড় করার চেষ্টা করছে, সে এভাবে টাকা পায় না। লাস্ট পর্যন্ত কষ্ট করে বহু কষ্টের পরে আমার বউ তখন আমার জন্য কিছু টাকা পাঠায়। এই টাকা দালালের হাতে দিলাম, তারা তখন রাজি হয় না, এত কম টাকায় নিবে না, আরও বেশি টাকা লাগবে, আরও বেশি টাকার জন্য চাপ দিচ্ছে। তারপরেও কষ্ট করে কোনো রকমে তারা তখন আমাকে বর্ডার পার করে দিল। এবং বর্ডার পার করে দিল ইতিমধ্যে আবার কিন্তু 2 মাস টাইম লেগে গেছে, মানে আমি টাকাটা দেওয়ার পরেও তারা আমার কাছ থেকে 2 মাস, আমার 2 মাস নষ্ট করছে আরও টাকার জন্য, আমাকে মারছে টারছে টাকার জন্য। কিন্তু আমাকে আর টাকা কে দিবে? আমি তো জানি যে আমার দাফনের কাপড় কেনার জন্য যদি কয়টা টাকা লাগে, আমার ছোটো ভাইয়ের আমার সে টাকাও দিবে না, তা তাদের কাছে তো টাকা চাই লাভও নাই। একটা সময় আলহামদুলিল্লাহ আমি ইতালিতে গিয়ে পৌঁছাই, এই দালালের মাইটার খাইয়া সময় নষ্ট করে ইতালিতে গিয়ে পৌঁছাই। এবং ইতালিতে আমি যেদিন যাই তারপরেই যখন পরিবারের সঙ্গে যোগাযোগ করি, পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর আমি জানতে পারি আমার স্ত্রী আর আমার সন্তান দুজনেই নাকি মারা গেছে। মানে শোনার পরে এতটাই কষ্ট পাইলাম যে কিভাবে মারা গেছে। তখন ওই যে আপনার বিদ্যুৎ চমকায় যে বলে, ঠাটা পড়ে মারা গেছে। তো মানে আমি তখন এতটাই কষ্ট পাইলাম যে কিভাবে মারা গেল। তো আমি আমার মায়ের মুখে শুনতে পাই তারা নাকি তাল গাছের নিচে বসেছিল বৃষ্টির সময়, এবং ওই সময় নাকি তাল গাছে আকাশ থেকে বিদ্যুৎ চমকাইছে পড়ছে, এবং সেটা আমার মানে বজ্রপাত পড়ছে, এবং পড়ার পরে আমার বউ এবং সন্তান মারা গেছে।
তো এই তাল গাছের নিচে তারা বৃষ্টির সময় কেন বসে থাকবে? আমিও তখন ওখানে অবৈধ খুব কষ্ট করে তখন সময় কাটাইতেছিলাম। এরপরও আমি ইতালিতে যাওয়ার পরে আমার ভাইদের সঙ্গে যোগাযোগ করি এবং তারা আমারে তখন খুব সাপোর্ট দেয়। আগে আমারে সাপোর্টও দেয় নাই, টাকা পয়সাও দেয় নাই। মানে যতটা কষ্ট আমার ভাইয়েরা আমারে দিছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু ইতালিতে যাওয়ার পরে আমার দুই ভাই আমার সঙ্গে বেশ ভালো, আমার সঙ্গে কথাবার্তায় ভালো, আচার আচরণে ভালো, মানে সর্বদিক থেকেই তারা আমার সঙ্গে ভালো। শেষ পর্যন্ত আমি ওখানে অবৈধ, আমি তো অবৈধভাবেই গেছিলাম। আমার এখন কিন্তু আবার কাগজপত্র একটু সহজে হয়ে যায়, সেই সময়তে কিন্তু কাগজপত্র ভাই সহজে হইতো না। কাগজপত্রের জন্য তখন অপেক্ষা করতেছি। স্ত্রীর সন্তান মারা গেল, এদের কষ্ট তো বুকের মধ্যে আছেই। তার উপর ইতালির মাটিতে পড়ে আছি, কাজ কামেরও কোনো সুযোগ নেই। কাগজপত্র না হইলে আপনি ভালো কোনো কাজও পাবেন না, কেউ ভালো কোনো কাজও দেবে না। এই কষ্টর মধ্যে, দুঃখের মাঝে, যন্ত্রণার মাঝে পড়ে আছি। আর মায়ের বারবার বলি, কেমনে মারা গেল, কোথায় মাটি দিছ? মা যেখানে বলছে ওখানে মাটি দিছে। এভাবে একদিন নয়, 2 দিন নয়, প্রায় 15 থেকে 16 বৎসরের মতো আমি ইতালির মাটিতে পড়ে থাকি। এবং এই ইতালির মাটি থেকে আমি যে টাকা ইনকাম করছি, মায়ের জন্য পাঠাইছি, ভাইদেরকেও দিছি এবং নিজেও কিছু ব্যাংক ব্যালেন্স করছি, নিজের কাছেও কিছু রাখছি। রাখার পরে প্রায় 15 থেকে 16 বছর পরে আনুমানিক একটা হিসাব আমি আপনাকে দিলাম আর কি। এটা তো কাউন্ট করা হিসাব না, মানে আমার আসলে ঠিক মনেও নাই যে আমি কবে ইতালিতে এসে ঢুকছিলাম। এরপরে সেখান থেকে এত বছর পরে আমি তখন বাংলাদেশে টার্ন করি, মানে বাংলাদেশে যাই। এবং বাংলাদেশে যাওয়ার পরে এলাকার যে মানুষ আছে তাদের মাধ্যমে আমি তখন এমন কিছু কথা শুনতে পাই যা শুনে আমার কলিজাটা ছিঁড়ে গেছিল। আমি জানতে পারি আমাকে যখন ইতালিতে টাকা দেওয়া দরকার ছিল, আমাকে যখন আটকাইছিল বর্ডারে টাকার জন্য, তখন আমার বউ কিন্তু আমাকে বলছিল আমার ভাইয়েরা আমার মা নাকি ব্যবস্থা করে দিছে, না বলছিল আমার মা টাকা ব্যবস্থা করে দিছে। এলাকায় যাওয়ার পরে আমি খোঁজখবর নিয়ে জানতে পারি আমার মা 1 টাকাও কিন্তু দেয় নাই। আমার বউকে আমার মা 1 টাকাও দেয় নাই। আমার বউ কুলসুম নিজের কিডনি বিক্রি করে আমার জন্য টাকা পাঠাইছিল। নিজের কিডনি বিক্রি করে ওই আমার জন্য, এই দালালদের জন্য টাকা পাঠায়। এবং এই কিডনি বিক্রি করে টাকা পাঠানোর পরে আমার মা ওকে প্রতিনিয়ত কাজের জন্য চাপ দিত। তো ও তো অপারেশন হওয়া একটা মানুষ, ওই ঠিকমতো কাজ করতে পারতো না। ওরে কাজ করতে বললেও কাজ করতে পারতো না। আর কাজ না করার কারণে আমার মা ওকে খাবার দিত না, আমার মেয়েটারে খাবার দিত না। তাদেরকে মানসিকভাবে খুব কষ্ট দিত। এবং কষ্ট দিতে দিতে একটা পর্যায়ে আমার বউ যখন কাজ করতে পারে না, একদিন নাকি সুন্দর সময় তাদেরকে ঘর থেকে বের করে দেয় যে এই ঘরে তোরা থাকবি না, আর কাজকাম করতে পারিস না, কাজকাম করিস না, তা ঘরে থাকবি কেন? ধাক্কায় আমাকে আর আমার মেয়েকে নাকি আমার মা ঘর থেকে বের করে দেয়। এবং বের করে দেওয়ার পরে আমার মা আর আমার বউ আর আমার মেয়ে নাকি মানে বৃষ্টির সময় তাল গাছের নিচে গিয়ে বসে। যেহেতু ঘর থেকে আমার আম্মা বের করে দিছে, তাল গাছের নিচে গিয়ে বসে এবং সুন্দর সময় নাকি তাল গাছে বজ্রপাত হয় এবং ওই বজ্রপাতে আমার স্ত্রী আর আমার সন্তানের মৃত্যু হয়। এবং এলাকার লোকজন তারা সবাই মিলে তখন আমার স্ত্রীকে আর আমার সন্তানকে দাফন করে। তো আমি তখন এত কষ্ট পাই যে ভাই আমি আপনাকে যেটা বাসায় বুঝাতে পারবো না। আমার তখন এই মায়ের মুখের দিকে তাকাইতে ইচ্ছে করতেছিল না। আমার মা কিভাবে পারলো এমন একটা কাজ করতে? বিশ্বাস করেন আমি 16 বছর ইতালিতে ছিলাম, কত লক্ষ টাকা যে আমি আমার মায়ের অ্যাকাউন্টে পাঠাইছি তার কোনো হিসাব নাই। তার 2 ছেলে এত টাকা দেয় নাই, আমি একা যেই টাকা দিয়েছিলাম। শুধু একটা কথা চিন্তা করে আমি যখন বর্ডারে আটকাইছি তখন আমার মা আমার বউয়ের টাকা দিছে আর আমার বউ আমার টাকা দিয়ে আমাকে বর্ডার থেকে ছুটাই নিছে। তার মানে আমার মায়ের অবদান আছে। আমি এই হিসাব করে মায়ের জন্য টাকা পাঠাইতাম। কিন্তু মা যে আমার সঙ্গে এত বড় বেইমানি করবে এটা আমার চিন্তা ভাবনার মধ্যেও ছিল না। আমি আমার স্ত্রী এবং সন্তানকে হারিয়ে মানে ইতালিতে তো কষ্ট পাইছি এবং দেশে আসার পরে তাদের এই নির্মম মৃত্যু আমাকে তখন অনেক বেশি কষ্ট দিয়েছে। আমি তখন প্রতিনিয়তই কান্না করতাম, আয় হ্যাঁ আমার স্ত্রীটা মরে গেল, আমার সন্তানটা মরে জন্য আমি তাদের জন্য খুব কান্নাকাটি করতাম। এভাবে ইতালিতে আমি একটা হিন্দু ভাইয়ের সঙ্গে থাকতাম এবং ইতালিতে আমাদের দুজনের ভালো সম্পর্ক ছিল। ওর নাম ছিল পলাশ। ওই তখন আমাকে বললো যে দাদা একটা কাজ করেন, আমাদের ইন্ডিয়াতে এসে ঘুরে যান। ওর বাড়ি ছিল রাজস্থান। তা আমারে বলে যে ইন্ডিয়াতে এসে ঘুরে যান। ও আবার খুব ভালো বাংলাও পারতো, আমাকে বাংলা শিখাইছিলাম। তো আমি ওরা আমার এই ইতিহাসগুলো বলেছিলাম যে আমার স্ত্রী মারা গেছে, আমার সন্তান মারা গেছে, সব কিছু বলার পরে ওই তখন আমাকে বলে যে ঠিক আছে একটা কাজ করেন, আপনি ইতালিতে চলে আসেন, ইন্ডিয়াতে চলে আসেন, আমাদের বাড়িতে আসলে আপনার ভালো লাগবে। আমি তখন নিজেও চিন্তা করলাম যে এভাবে আমি যদি বাংলাদেশে পড়ে থাকি বা এই যে আমার মা আমার জন্য এগুলো করলো এবং এখনও মা আমার বিরোধিতা করতেছে, তখন মনে খুব কষ্ট নিয়ে ভাবলাম ইন্ডিয়া রাজস্থান থেকে পলাশদের বাড়ি থেকে ঘুরে আসি। তো যেহেতু আমার পাসপোর্টে ইতালির ভিসা ছিল বা সব কিছু আমার ঠিকঠাক ছিল, তখন আমি
এই ইন্ডিয়ার ভিসা লাগালাম পাসপোর্টে। ইন্ডিয়ার ভিসা লাগিয়ে আমি আমার বন্ধু এই পলাশদের বাড়ি রাজস্থানে তখন ঘুরতে গেলাম। ওদের এরিয়াতে ঘোরার পরে আমি ওর সঙ্গে তখন এই বিষয়টা নিয়ে কথাবার্তা বললাম যে আমার সঙ্গে এমন এমন ঘটেছে, এটা আমার হয়েছে এবং আমি এই জিনিসগুলো আমার জীবনে ঘটেছে। সব কিছু বলার পরে ওদের এলাকাতে যাওয়ার পরে ওর এক দাদির মুখে তখন আমি একটা অন্যরকম কথা শুনতে পাই ওদের এলাকাতে নাকি একজন বাবাজি আছে এবং ওই বাবাজি নাকি মৃত লোককে যারা অপঘাতে মৃত্যু হয়, অপঘাতে মৃত্যু বলতে ধরেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বা বিদ্যুৎ চমকে মারা গেছে, অপঘাতে যে সমস্ত মানুষগুলোর মৃত্যু হয় তাদেরকে নাকি উনি দেখাইতে পারে, পুনরায় আবার জীবিত করে দেখাইতে পারে। এটা শুনে আমি তখন একটু অবাকই হয়ে গেলাম। ওনার নাম ছিল তান্ত্রিক নিমাই দা, ওনাকে সবাই নিমাই দা বলতো। রাজস্থানের উনি তান্ত্রিক ছিলেন। তারপরে আমার বন্ধুকে আমি বিষয়টা বলার পরে আমার বন্ধু বলল যে না দোস্ত, এটা ভালো হবে না এবং এটা তোর জন্য আরও খারাপ হবে। আমি বললাম যে না, আমি তারপরেই দাদার সঙ্গে একটু কথাবার্তা বলবো। তো আমার বন্ধুর দাদির সঙ্গে আমি তখন ওই দাদার যে আসর আছে ওই আসরে তখন যাই। আসরে যাওয়ার পরে দাদাকে তখন বললাম যে দাদা এমন এমন ঘটনা, আমার স্ত্রী বা সন্তানের মৃত্যুর সমস্ত কাহিনীগুলো তাকে বললাম এবং তিনি তখন হিন্দিতে আমাকে বলল যে তাহলে এটা অপঘাতে মৃত্যু হয়েছে। আরে অপঘাতে মৃত্যু যেহেতু হয়েছে তুমি তাদেরকে দেখতে পাবা, তবে তাদেরকে দেখলে সহ্য করতে পারবা? আমি বললাম হ্যাঁ পারবো। বলে তাদেরকে যেখানে দাপন করেছো ওই জায়গায় দেখতে পাবা, তবে রাত 2টায় তুমি সেখানে যাবা এবং আমি যে প্রক্রিয়াগুলো বলে দিব সেই প্রক্রিয়াগুলো যদি করো তাহলে তুমি তাদেরকে দেখতে পাবা। তবে সাবধান, তুমি তাদেরকে স্পর্শ করতে যাবা না, তাদেরকে ধরতে যাবা না। তুমি যদি তাদেরকে ধরতে যাও তাহলে তোমার বড় ধরনের ক্ষতি হতে পারে। এইটা বলার পরে আমি তখন বললাম যে দাদা ঠিক আছে, আমি তাদেরকে ধরবো না, আমি দূর থেকেই দেখব। তখন তার সঙ্গে আমার একটা কন্ট্রাক্ট হলো, একটা ডিল হলো যে এত টাকা তাকে দিতে হবে এবং বিনিময়ে সে আমার কাজটা করে দেবে। সময় লেগেছে প্রায় 1.5 মাসের মতো। আমি 1.5 মাস ইন্ডিয়াতে ছিলাম, ভিসা বাড়িয়ে 1.5 মাস, এবং 1.5 মাস থাকার পরে এই 1.5 মাসের সে প্রক্রিয়াগুলো করে। তা আমাকে দিয়ে সে অনেক কাজ করায়, এগুলা আমি নাই বলি, অনেক ধরনের কাজ সে আমাকে দিয়ে করায়। এবং করানোর পরেই তখন সে আমাকে একটা লাল কাপড় দিয়ে দিল, বলল আমাকে যে এইখানে ইন্ডিয়াতে সে আমাকে অনেক কিছু করায় এবং বাংলাদেশে আসার পরও সে আমাকে অনেকগুলো কাজ করে। আমার স্ত্রীর বা সন্তানের কবরের মাটি দিয়ে তার সঙ্গে আমার ফোনে যোগাযোগ হতো, সেগুলো আমাকে দিয়ে করাইতো এবং ফোনের মাধ্যমে সে বলে দিত এভাবে করেন ওভাবে করেন, আমি এভাবে ওভাবে তার কথা মতো করতাম। এবং সব কিছু করার পরে সে আমাকে একটা টাইম বলে দিল যে এই সময়ের ভিতরে আপনি কবরস্থানে যাবেন এবং যাওয়ার সময় আপনি পিছনে ফিরে তাকাবেন না, লাল কাপড়টা আপনার মুখের উপরে দিবেন, দেওয়ার পরে খুব পর্দা করে আপনি কবরস্থানে যাবেন এবং যাওয়ার পরে আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিলে এই মন্ত্রটা পড়বেন, পড়ে আপনি আস্তে আস্তে করে আপনার মুখে যে আপনি লাল কাপড়টা দিয়ে ডেকে আছেন ওই কাপড়টা সরাবেন এবং সরানোর পরে আপনি সামনে তাদেরকে দেখতে পাবেন। উনি যেভাবে বলল সেভাবে আমি তখন আমার স্ত্রী আর সন্তানকে দেখার জন্য ওই গভীর রাতে কবরস্থানে গেলাম এবং কবরস্থানে যাওয়ার পরেই উনি যেভাবে ঢেকে দিল আমার মুখটাকে, আমি ওভাবেই তখন আস্তে আস্তে করে আমার কবরস্থানে গিয়ে আমি তখন আমার এই মুখের ঢাকনাটা সরাইলাম, কাপড়টা সরাইলাম। কাপড়টা সরানোর সঙ্গে সঙ্গে আমি তখন দেখলাম যে আমার চোখের সামনে আমার স্ত্রী এবং আমার সন্তান দুজনে দাঁড়ায় আছে। ঠিক কবরস্থানের পাশেই তারা দাঁড়ায় আছে, একেবারে স্বাভাবিক স্পষ্ট আমার স্ত্রী এবং আমার সন্তান দাঁড়ায় আছে, আমি নিজের চোখে দেখলাম। এবং এইভাবে তাদেরকে দেখার পরে আমি তখন নিজেকে ধরে রাখতে পারলাম না, এবং ধরে রাখতে না পেরে আমি তখন এই দাদার কথা অমান্য করে দৌড়িয়ে আমার স্ত্রী আর সন্তানকে ধরতে গেলাম। আমার শুধু এটুকুই মনে আছে যে আমি একটা দৌড় দিয়েছিলাম, একটা দৌড় দিয়ে আমার স্ত্রী আর সন্তানকে স্পর্শ করেছি, এটুকুই খেয়াল আছে। এরপরে আর কোনো কিছুই আমার মনে নেই এবং মনে না থাকার পরে আমি তখন সম্পূর্ণভাবে কি হয়েছে না হয়েছে আর জানি না। ঠিক 3 বছর পরে আমি যখন সুস্থ হয়ে ভালো হই তখন আমি জানতে পারি যে আমার জীবন থেকে 3টা বছর কেটে গেছে এবং এই 3টা বছর মূলত আমি পাগল ছিলাম। শুধু বলতাম সবাইকে নাকি ডাইকে বলতাম যেখানে আমার বউ দাঁড়িয়েছিল এখানে আমার সন্তান দাঁড়িয়েছিল, আমি তাদেরকে দেখেছিলাম, আমি দৌড়িয়ে তাদের কাছে এসেছি এবং আমি তাদেরকে স্পর্শ করেছি, আমার বউ সন্তান এখানে দাঁড়িয়েছিল। এই 3টা বছর নাকি শুধু কবরস্থানের সামনে দাঁড়িয়ে আমি এই কাজটাই করতাম। বিভিন্ন মানুষকে ডাইকা নিতাম এবং দেখাইতাম যেখানে আমার বউ দাঁড়িয়েছিল এখানে আমার সন্তান দাঁড়িয়েছিল। শুধু মানুষকে ডাকতাম আর দেখাইতাম।
এবং 3 বৎসর ঠিক আমি এইভাবেই ছিলাম। 3 বৎসর পর আমি যখন মোটামুটি ভালো হই, সুস্থ হই, তখন এই দেখতে পাই আমি আমার গ্রামের মানুষের সাহায্য সহযোগিতায় আমি এখানেই থাকতেছি বা সবাই আমাকে রাখতেছে, পড়তেছে, খাওয়াইতেছে। 3 বছর পরে সুস্থ হয়ে আমি তখন আবারও, যেহেতু আমার আপনার গ্রিন কার্ড ছিল, আমার কাগজপত্র ছিল, আমি কাগজপত্রগুলো ঠিকঠাক করে পুনরায় আবারও ইতালিতে চলে যাই। এবং আপনাকে যে গল্পগুলো লিখেছি, আপনাকে যে কথাগুলো লিখেছি, এগুলো আমি ইতালি রোম শহর থেকে লিখেছি। এখন আমি স্টিল নাও এই মুহূর্তে ইতালিতে আছি। যদিও আলহামদুলিল্লাহ আমার ইতালির এখন আমার নিজের পাসপোর্ট আছে বা সব কিছু আছে, আমি এখন এই দেশে আছি। আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম। চাইলে আপনি আমার গল্পটা রেকর্ড করতে পারেন। এবং আমার মা আর আমার ভাই, এদের সঙ্গে আমার এখনও কোনো সম্পর্ক নেই। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, তাদের জন্য ওই দোয়াটাই করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে ইতালি প্রবাসী ভাই মোহাম্মদ শামসুল হকের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। শামসুল ভাই হয়তো বলবেন যে, আপন ভাই আপনি লাস্টের দিকে তো কিছুই বললেন না, হুটহাট করেই আপনি গল্পটা শেষ করে দিলেন। আসলে শামসুল হকের সঙ্গে লাস্টের দিকে অনেক ঘটনা ঘটেছে। তিনি ইন্ডিয়াতে গিয়েছে এবং ইন্ডিয়ার যে তান্ত্রিক নিমাইদা আছে, ওই নিমাইদা তাকে দিয়ে অনেক কাজ করিয়েছে এবং তাকে যে লাল কাপড়টা দিয়েছে, ওই লাল কাপড়টাও অনেক কাহিনীর পরে, অনেক ঘটনার পরে তাকে লাল কাপড়টা দেয়। এবং বাংলাদেশে যাওয়ার পরেও সে অনেকগুলো কাজ করেছে এবং অনেক সাধনার পরে, অনেক সাধনার পরে সে তার স্ত্রী এবং সন্তানকে জীবিত দেখতে পেয়েছে। এটা হচ্ছে তার ভাষ্যমতে। তবে এই কথাগুলো আমি বলিনি এই কারণে, হয়তো আপনারা অনেকেই ট্রাই করবেন, অনেকেই হয়তো কবরস্থানে গিয়ে প্রিয় মানুষদেরকে পুনরায় দেখার জন্য হয়তো এই জিনিসগুলো চেষ্টা করবেন বা ট্রাই করবেন। এই জন্য আমি এই জিনিসগুলো স্কিপ করে গিয়েছি, এগুলো আপনাদেরকে শোনাইনি বা বলিনি। আর এখন দ্বিতীয় কথা হচ্ছে, শামসুল হক যাদেরকে দেখেছিল তারা কি আদৌ তার স্ত্রীর সন্তান ছিল? না, আমার কাছে মনে হয় না যেটা তার স্ত্রীর সন্তান ছিল। এটা ছিল আমার কাছে মনে হয় একটা জিনের কারসাজি। যে তান্ত্রিক আছে, সেই তান্ত্রিক জিন দ্বারা, জিনেরা তো যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে। একটা মানুষ মারা গেছে, সেই মানুষের রূপও কিন্তু জিন ধারণ করতে পারে। সো সম্ভবত দুটো জিনকে সে সেখানে দাঁড় করিয়ে রেখেছে এবং জিন দিয়ে এক ভেলকিবাজি শামসুল হককে দেখিয়েছে। যে মানুষটা মারা গেছে তাকে জীবিত করে তাকে আবার চোখের সামনে দেখানো, এটা খুব শিরিকের একটা কাজ, অন্যায়ের একটা কাজ। আর এমন অন্যায় শামসুল ভাই করেছে বলে সে 3 বৎসর পাগল ছিল। আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দিয়েছে, হয়তো মৃত্যুর পরেও শাস্তি দিবে। যারা কুফরি করে, যারা ব্ল্যাক ম্যাজিক করে এবং যারা করায়, তারা দুজনেই সমান অপরাধী। সুতরাং এই ধরনের কাজ কেউ কখনো করবেন না। নিয়মের বাইরে, নীতির বাইরে কোনো কিছু করতে গিয়ে নিজের জীবন ধ্বংস করবেন না। শামসুল হক সাহেবের উপরও হয়তো আল্লাহর রহমত আছে, তিনি একটা সময় পাগল থেকে ভালো হয়েছেন, তবে অন্য কেউ ভালো হওয়ার কথা ছিল না। আজকের গল্পটা আপনার কাছে কেমন লেগেছে? আমি একটু অসুস্থ, তারপরও চেষ্টা করেছি গল্পটা সুন্দর করে সাজিয়ে বলার জন্য। কোথাও যদি ভুলভাল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এবং কোনো জায়গায় না বুঝে থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আজ এখানেই বিদায় বন্ধুগণ, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।